ওসমান হাদিকে বহনকারী যে উড়োজাহাজ বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইট সিঙ্গাপুর থেকে আসছে, সেই বিমানটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই বিমানের কিন্তু হেডল্যাম্পটা আমরা দেখতে পাচ্ছি। সেই বিমান কিন্তু এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোচ এরিয়াতে এসে পড়েছে। বিমানটি 14 নম্বর রানওয়ে দিয়ে ল্যান্ড করবে এবং আমরা এখনো দেখতে পাচ্ছি কিন্তু ল্যান্ডের পথে রয়েছে বিমানটি। এই বিমানেই শহীদ ওসমান হাদির মরদেহ। বিমানটি এখন আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্ড করছে বিমানটি এবং বাংলাদেশ বিমান অবশেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে সেই রানওয়ে কিন্তু ছিল কেবলমাত্র, এবং এই বিমানেই কিন্তু শহীদ ওসমান হাদির মরদেহ রয়েছে। দীর্ঘ কয়েকদিনের যেই যুদ্ধ, তার মরণের সাথে যুদ্ধ, সেই মৃত্যুর সাথে যুদ্ধ, কিন্তু অবশেষে তিনি মৃত্যুর কাছে হার মেনেছেন। হার মেনে কিন্তু তার অবশেষে পতাকা মোড়ানো যে কফিনটি রয়েছে, সেই কফিনটি কিন্তু এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG585 যে বিমানটি রয়েছে বাণিজ্যিক ফ্লাইট, সেই ফ্লাইট থেকে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এটি অবতরণ করলো, এবং অবতরণ করে এটি কিন্তু ট্যাক্সিওয়েতে করে টার্মিনাল 2-তে প্রবেশ করার কথা রয়েছে। টার্মিনাল 2 থেকে সব যাত্রী যারা রয়েছেন সেই যাত্রীদেরকে নামিয়ে কার্গো যে ভিলেজ রয়েছে সেই কার্গো ভিলেজের সামনে কিন্তু শহীদ ওসমান হাদির মরদেহটি নামানো হবে, এবং এরপরে কিন্তু তাকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে, কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। সেখানে কিন্তু জনসাধারণের জন্য একটি আয়োজন করা হচ্ছে। তাকে যারা দেখতে চান তারা বিভিন্ন দেশ থেকে, তাদের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আসছেন তারকে শেষবারের মতো দেখা করার জন্য। আমরা জানতে পেরেছি ইতোমধ্যে যে বিমানবন্দরের 8 নম্বর যে গেটটি রয়েছে সেই 8 নম্বর গেট দিয়ে শহীদ ওসমান হাদির মরদেহের যে কফিন সেটি বের করানো হবে, এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে যোগে হাতিরঝিলে নেমে FDC হয়ে মগবাজার হয়ে এবং হাইকোর্ট প্রাঙ্গণ থেকে দোয়েল চত্বর ঘুরে এরপর TSC, এরপর ঢাবির যে সেন্ট্রাল মসজিদ রয়েছে সেখানেই তাকে নিয়ে যাওয়া হবে। এবং আজ সিঙ্গাপুরে একটি জানাজা হওয়ার কথা ছিল, সেটি আসলে হয়নি, কিন্তু আমরা দেখতে পেরেছি যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন মসজিদে বাদ জুম্মার পর কিন্তু অনেক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তার বিদায়ী আত্মার মাগফিরাতের জন্য। তিনি কিন্তু বারবার তিনি বিভিন্ন সময় কিন্তু তার স্লোগানে উঠে এসেছে, তিনি বারবার সৃষ্টিকর্তার কাছে তিনি ফিরতে চেয়েছেন বীরের বেশে, এবং সেই বীরের বেশেই কিন্তু তাকে এই বাংলাদেশে নিয়ে আসা হলো, ঢাকায় নিয়ে আসা হলো, এবং সেই রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু তাকে দাফন কার্য সম্পন্ন করার কথা রয়েছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বিমানটি ট্যাক্সিওয়ে করে টার্মিনালের পথে রয়েছে। সেই টার্মিনাল থেকেই কিন্তু টার্মিনালে যাত্রীদের নামানো শেষ করে কিন্তু তাকে কার্গো ভিলেজের সামনে নিয়ে এসে তার কফিনটি বিমান থেকে নামানো হবে। শহীদ ওসমান হাদি মাথার খুলি এরপর হয়ে যাওয়া পরও তিনি সীমাহীন ভালোবাসায় হয়তো হাদি কয়েকটা দিন বেঁচে ছিলেন এই পৃথিবীতে, এবং শেষমেশ মৃত্যুর কাছে তাকে হার মানতে হয়েছে। অবশেষে তিনি অন্তিমের পথযাত্রী, অনন্ত মহাকালে তার যাত্রা অসীম আকাশের অন্তে। এবং এখন বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বিমানবন্দর সহ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার যে পথটি, সেই পথের মাঝে কিন্তু অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি যে বিজিবির পাশাপাশি যে পুলিশের বাহিনী ছাড়াও সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। শহীদ ওসমান হাদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে কিন্তু স্বতন্ত্র চরিত্রে উদ্ভাসিত হয়েছিলেন তিনি। জুলাই বিপ্লবের অন্যতম এক প্রধান নায়ক ছিলেন তিনি। আমরা দেখেছি বিভিন্ন সময় তিনি মুড়ি বাতাসা হাতে নিয়ে ছুটে গেছেন মানুষের কাছে। তিনি এভাবে নির্বাচনী এক ব্যতিক্রমী ধরনের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন যে অনুষ্ঠানগুলো, টকশোগুলো রয়েছে, তাকে কিন্তু প্রশ্ন করা হতো এই ব্যতিক্রম ধর্মী আয়োজন কেন করা হয়। তিনি এটি বলতেন যে আবহমান কালের যে বাংলা, যে এইভাবেই তিনি মানুষের কাছে তিনি খুব সাধারণভাবে তিনি মানুষের কাছে পৌঁছাতে চেয়েছিলেন। কিন্তু এই অবশেষে তার যে
অন্তিম পথযাত্রা অবশেষে হলো, সেটি কারো কাছেই কাম্য ছিল না। তিনি যেভাবে লাখো বাঙালিকে কাঁদিয়ে, লাখো বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে তিনি চলে গেলেন, সেটি কিন্তু অনেকেই মানতে পারছেন না। এবং এই যে ঘটনাটি ঘটলো নির্বাচনের কিছুদিন আগে, কয়েক মাস আগেই, এটির মাধ্যমে কিন্তু বিভিন্ন ভাবেই কিন্তু বিভিন্ন জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে নির্বাচনের আগে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এবং তিনি কিন্তু বিভিন্ন সময় ধরে, হাদি কিন্তু বিভিন্ন সময় ধরে অনেক আগে থেকেই কিন্তু তার এই যে তিনি লাইফ থ্রেটসের উপর ছিলেন, বহুবার তিনি এই যে এত বছর, এই 23 বছরের এত বছর জীবনে তিনি এসেছেন, এই জীবনটিকে তিনি বাড়তি পাওনা বলে মনে করেন। কারণ তার উপর কিন্তু অনেক সময় আমরা দেখেছি, এর আগে থেকেও ফেসবুক পোস্টে আমরা দেখেছি যে বিভিন্নভাবে তাকে হুমকিগুলো তাকে দেওয়া হতো, সেই ফেসবুক পোস্টে তিনি লিখতেন। এবং তিনি কিন্তু নিজের যে আত্মরক্ষার বিষয়টি, সেটি কিন্তু উপেক্ষা করে তিনি রাস্তায় নামতেন, মানুষের কাছে পৌঁছতেন, মানুষের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি যে সাধারণ যে নেতারা যেভাবে প্রচারণা চালান, তার বিপরীতে যে তিনি মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তিনি চলাফেরা করতেন। অবশেষে আমরা যা দেখতে পারলাম যে সিঙ্গাপুর থেকে দীর্ঘ 4 ঘন্টা পথ পাড়ি দিয়ে এই বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ফ্লাইটটি কিন্তু এসে পৌঁছেছে ঢাকায়। এবং তার ল্যান্ড করার সময় বাংলাদেশ সময় ছিল 5:45 থেকে 50 মিনিটের মধ্যে তিনি ল্যান্ড করেন। এবং এরপরেই কিন্তু তাকে, যে আমরা এখন দেখতে পাচ্ছি যে তার বিমানটি কিন্তু আস্তে আস্তে ট্যাক্সিওয়েতে করে টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সেই টার্মিনালেই কিন্তু কিছুক্ষণ পর তার মরদেহ কফিন থেকে বের করে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে, এমার্জেন্সি অ্যাম্বুলেন্সে করে তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কাছাকাছি। যাওয়ার আগে পর্যন্ত আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে যাব। একটু জানিয়ে রাখতে চাই যে শরীফ ওসমান হাদির যে অ্যাম্বুলেন্সটি, লাশবাহী যে মরদেহ গাড়িটি রয়েছে, সেই গাড়িটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে এরপর হাতিরঝিল হয়ে এফডিসি, এরপর মগবাজার হয়ে হাইকোর্ট প্রাঙ্গণ ঘুরে দোয়েল চত্বর হয়ে টিএসসি, এরপর কিন্তু পৌঁছবে ঢাবির সেন্ট্রাল মসজিদে। এবং এই পথে, পুরোটা পথেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে, যাতে এই পথে কোনো বেগ পেতে না হয়, এই পথে যাতে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেই জন্য কিন্তু বিজিবি থেকে শুরু করে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর কর্মকর্তারা নিয়োজিত থাকবেন। আমরা কিন্তু গতকাল থেকে দেখেছি, যখন শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসে তখন থেকে কিন্তু আমরা দেখেছি পুরো ঢাকা সহ পুরো বাংলাদেশ কিন্তু উত্তাল হয়ে যায়। এর প্রেক্ষিতে কিন্তু যারা ওসমান হাদির যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু মিছিল করা শুরু করেন, বিভিন্ন সমাবেশ করা শুরু করেন, এবং এর রেশ কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। আমরা আজকে সকাল থেকে দেখেছি যে শাহবাগ সহ ঢাকার যে মুখ্য এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে কিন্তু সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষরা কিন্তু এই মিছিল এবং সমাবেশে যোগ দিয়ে স্লোগানে কিন্তু তারা রাস্তা দখল করে রেখেছিল। এবং তাদের একটাই দাবি যে এই যে তাকে নৃশংসভাবে মাথায় বুলেট বেঁধে তাকে হত্যা করা হলো, তার এই যে তাদের যে খুনি, তাদেরকে অতি দ্রুত যাতে গ্রেফতার করা হয়, গ্রেফতার করে যাতে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। এবং শুধু খুনই নয়, এই যে খুনের ঘটনায় জড়িত যারাই রয়েছে, আর যারা আশেপাশে যারা মদতদাতা থেকে শুরু করে সাহায্যকারী, সবারই কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু আজকে আমরা ঢাকা উত্তাল দেখেছি। এবং এই অবস্থায় আসলে বিভিন্ন ধরনের
অরাজকতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন গতকাল থেকে আমরা দেখেছি উৎসুক জনতা যারা রয়েছেন তাদের মাধ্যমে অনেক প্রতিষ্ঠান ভ্যান্ডালাইজও করা হয়েছে। কিন্তু এই যে এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটছে সেগুলো কিন্তু কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন যারা রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছেন। তারা কিন্তু এই কথাটি বলছেন যে এই ধরনের কোনো কিছুই কাম্য নয়। আমরা কিন্তু একটু জানিয়ে রাখতে চাই, এখন শরীফ ওসমান হাদির যে মরদেহটি রয়েছে সেই মরদেহটি কিন্তু এখন বিমান বাংলাদেশের যে ফ্লাইটটি রয়েছে সিঙ্গাপুর থেকে এসেছে সেটি থেকে কিন্তু নামানো হচ্ছে এবং এখানে যে আনুষ্ঠানিকতা এবং প্রক্রিয়া যত কিছু রয়েছে এবং প্রক্রিয়া যথারীতি খুব দ্রুততার সাথে শেষ করা হবে বলে বেবি চকের মাধ্যমে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং এরপরেই যাতে কোনো ধরনের রাস্তায় বেগ পেতে না হয় এই গাড়ি তার যে লাশবাহী যে গাড়িটি রয়েছে এই গাড়িটি কিন্তু সোজা চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে কেন্দ্রীয় মসজিদে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে। এবং আমরা এর আগেও বলেছি, আরও একবার জানিয়ে রাখতে চাই, তার যে রুটটি রয়েছে তাকে কিন্তু বিমান বাংলাদেশের যে বিমানটি রয়েছে সেটি থেকে বের করে প্রথমে বিমানবন্দরের যে ৮ নম্বর গেটটি রয়েছে এই ৮ নম্বর গেটটা দিয়েই বের করা হবে এবং বাংলাদেশের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করার প্রয়োজন এপিবিএন থেকে শুরু করে বিজিবি সদস্য সবাই কিন্তু উপস্থিত রয়েছেন এখানে এবং যাতে কোনো ধরনের বেগ পেতে না হয় সেজন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রাখা হয়েছে। এবং আরেকবার জানিয়ে রাখতে চাই যে তার যে রুটটি সেই রুটটি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে না হবে যাতে নিচে কোনো ধরনের রাস্তায় যে সাধারণ মানুষ যারা যাতায়াত করেন তাদের যাতে কোনো ধরনের বেগ পেতে না হয়। তো আমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে প্রক্রিয়াটি যেটি বিমান থেকে কফিন নামানোর যে প্রক্রিয়াটি এটি কিন্তু এখন শুরু হয়েছে। এই কফিনটি কিন্তু বাংলাদেশের পতাকা দিয়ে মোড়ানো আছে এবং এই কফিনটি এখন বর্তমানে যত ধরনের প্রক্রিয়া রয়েছে প্রক্রিয়া শেষ করেই তাকে অ্যাম্বুলেন্সে রাজবাহী যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে এখন তোলা হবে এবং এই তোলার পরেই আর কোনো সময় ক্ষেপণ না করেই আসলে যত দ্রুততা সম্ভব নিয়ে যাওয়া যত আনুষ্ঠানিকতা সেগুলো আসলে কার্যক্রম পরিচালনা করা হবে। একটু জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 4 ঘন্টা পথ অতিক্রম করে কিন্তু শরীফ ওসমান হাদির বিমানটি যথাসময়ে শিডিউল ফ্লাইটের যে সময়টি ছিল আমরা বেবি চক এবং বিমান বাংলাদেশের কাছ থেকে জানতে পেরেছি ঠিক সঠিক সময়তে সেই বিমানটি অবতরণ করেছে। এটি বাংলাদেশ সময় সিঙ্গাপুর থেকে 2:03 উড্ডয়ন করে এবং দীর্ঘ 4 ঘন্টার পথ শেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং থেকে বিমানের যে কার্গো স্পেস রয়েছে সে লাল সবুজে মোড়ানো কফিনের বাক্সটি যেই বাংলাদেশের পতাকার যে রং সেই রঙে মোড়ানো কফিনের বাক্সটি প্রিয় মাতৃভূমির মাটি ছিল। কিন্তু এভাবে কি আসলে ফিরে আসতে চেয়েছিল ওসমান হাদি? হয়তো চেয়েছিল, কারণ তিনি বারবার বলেছেন যদি চলে যেতেই হয় বীরের বেশে তিনি চলে যাবেন, শহীদ মৃত্যু বরণ করবেন। সেই শহীদ ওসমান হাদির মরদেহ এসে পৌঁছেছে ঢাকার মাটিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে। আমরা দেখছিলাম সেই কফিনের বাক্সটি উঠানো হয়েছে অ্যাম্বুলেন্সে এবং তারপর আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু 8 নম্বর গেটটির বাহিরে রয়েছে যেই গেটটি দিয়েই কিন্তু সাধারণত মরদেহগুলো বের করা হয়। সেই গেটের সামনে রয়েছে এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে, তেমনি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন। যতটুকু সম্ভব হয় নিরাপত্তা জোরদার করার জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু এখানে জারি করা হচ্ছে। একই সঙ্গে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই হয়তো অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেই মরদেহটি কিন্তু এই বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপর সেখান থেকে হাতিরঝিল থেকে মগবাজার থেকে হাইকোর্ট থেকে দোয়েল চত্বর, টিএসসি
এইচএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করবে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির শিক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, যেই পরিচয় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী আসলে সগৌরবে তারা সেই পরিচয় বহন করে থাকে, গর্ববোধ করে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষার্থীরা, তার যে সতীর্থরা রয়েছেন তারা সেখানে মুখিয়ে রয়েছেন, এবং একই সঙ্গে কিন্তু সাধারণ মানুষও রয়েছেন যারা এক নজর একটু ওসমান হাদিকে দেখতে চায়। এই বিমানবন্দরের দুধারেও কিন্তু উৎসুক জনতার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, যারা এখানে এসেছেন যে সামনাসামনি হয়তো ওসমান হাদিকে কখনোই দেখা হয়নি, আর হয়তো হবেও না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই মানুষটির কণ্ঠস্বর এত সুন্দর করে তাদেরকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছিল, ভাবতে শিখিয়েছিল রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, এবং কাউকে না কাউকে সামনের সারিতে এসে কথা বলতেই হবে। গুলি যদি চলেও আসলে গুলির সামনে ভয় পেয়ে মাথা নিচু করে সত্যকে সত্য বলার সাহস যে হারানো যাবে না, সেই যে একটি উদাহরণ, সেই উদাহরণ হয়তো ওসমান হাদি হিসেবে, সেই উদাহরণ হিসেবে ওসমান হাদির নাম সাধারণ মানুষ সারা জীবন হয়তো এই বাংলাদেশ যতদিন থাকবে সেই বাংলাদেশের বুকে হয়তো এই নামটি তারা মনে রাখবে। তার পরিবারের কোনো সদস্য এখানে এখনো পর্যন্ত আমরা দেখিনি যে এসেছে, তবে ওসমান হাদির সঙ্গে কিন্তু তার দুইজন সদস্য, একজন তার বড় ভাই এবং আরেকজন ইনকিলাব মঞ্চের প্রতিনিধি, তারা আমরা দেখেছিলাম যখন তিনি অসুস্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিল কয়েকদিন আগে, তখনই কিন্তু তার সঙ্গে তারা ছিল, এবং তারাও কিন্তু এখন এই বিমান বাংলাদেশের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে BG 585 সেই ফ্লাইটটি ছিল, সেই ফ্লাইটটিতে করে সিঙ্গাপুর থেকে এসেছে। সিঙ্গাপুরেও সকাল 10টায় সেখানকার স্থানীয় সময়ে অনুযায়ী একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে ওসমান হাদির, এবং তারপর এখান থেকে কিন্তু আরও বেশ কয়েকটি ঢাকায় আরও জানাজার কথা রয়েছে, এবং তারপর পুরো রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু ওসমান হাদিকে দাফন করা হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে, সপ্তাহব্যাপী তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করেছে। কখনো আমরা শুনেছি তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, কখনো একটু আশার আলো হয়তো দেখিয়েছিল ডাক্তাররা, চিকিৎসকরা, তারা সেটিই জানিয়েছে গণমাধ্যমকে, এবং গণমাধ্যমের বরাতে পুরো দেশের মানুষ সেটি জেনেছে। তারা প্রার্থনার জন্য দুই হাত তুলে দিয়েছে সৃষ্টিকর্তার কাছে, যে যার ধর্ম থেকে শুরু করে যেই মতের মানুষই হোক না কেন, সকলেই কিন্তু প্রার্থনা করেছে। আমরা দেখতে পাচ্ছি নিথর দেহ, ওসমান হাদির নিথর দেহ তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে। এই দৃশ্যটি আসলে খুবই মানবেতর, খুবই কষ্টদায়ক, বিশেষ করে যারা ওসমান হাদির সতীর্থ রয়েছেন, যারা কাঁধে কাঁধ মিলিয়ে 24 থেকে শুরু করে এই আজ 25 ডিসেম্বর পর্যন্ত ওসমান হাদির সঙ্গে তার যে মতাদর্শ ছিল সেই মতাদর্শের সঙ্গে মিলে ইনকিলাব মঞ্চের সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই সকল সদস্যদের, তার বাইরে গিয়েও কিন্তু অবশ্যই তার যারা অন্যান্য যাদের সঙ্গে তিনি বিপ্লব করেছিলেন তাদের মনস্তাত্ত্বিক বা মানসিক অবস্থাও কিন্তু খুবই নাজেহাল বলা চলে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সে কিন্তু নিথর দেহটি ওঠাচ্ছে। এরকম হাদিকে বাংলাদেশ কখনো দেখতে চায়নি, যে বাংলাদেশ আসলে হাদিকে দেখে অভ্যস্ত। উচ্চ স্বরে যে হাদি তার স্পষ্ট ভাষার মধ্য দিয়ে তার যে বক্তব্য সেটি তুলে ধরবে, জনগণের যে চাওয়া পাওয়া, দেশকে নিয়ে যে ভাবনা, সেই ভাবনা তুলে ধরবে, সেই হাদির গায়ে লাল সবুজের পতাকা। সেই হাদি এই জাগতিক পৃথিবীর চিন্তা চেতনা থেকে বহু দূরে, যেই হাদির আসলে এই জাগতিক কোনো জ্ঞান নেই। তিনি অন্তিম পথে যাত্রা করেছেন। তিনি বারবার বলেছেন তার যাত্রা করতে কোনো অসুবিধা নেই, তিনি শহীদি মৃত্যুবরণই করতে চায়, তিনি শহীদিভাবে শাহাদাত বরণ করে নিতে চায়। তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করে এই পৃথিবীতে দীর্ঘস্থায়ীভাবে বেঁচে থাকতে চান না। তবে পরিবারের প্রতি তো সবারই মায়া থাকে, সেই মায়ার কথাও তিনি বলেছেন। তিনি বলেছেন তার সন্তান রয়েছে, সেই সন্তানের যদি দেখভাল যেন তার যারা সতীর্থরা রয়েছেন তারা যেন করে, তিনি যদি মরেও যায়। মৃত্যুর আগে আসলে ঠিকঠাকভাবে মানুষ কতটুকু টের পায় এই সকল জাগতিক প্রশ্ন করছি না, তবে একজন বিপ্লবী মানুষ, একজন দ্রোহের প্রতীক, তিনি কিন্তু ঠিক বুঝতে পেরেছিলেন যে স্রোতের বিপরীতে হাঁটা এতটাও সহজ না। স্রোতের বিপরীতে হাঁটতে গেলে অনেক বাধা বিঘ্নতা আসে, অনেক
লড়াই কিন্তু করতে হয়। আরেকটু তথ্য দর্শক দিয়ে রাখতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সে কিন্তু হাদির মরদেহটি ওঠানো হয়েছে। এখন শুধুই ক্ষণ গণনা, এরপর হাদি এই 8 নম্বর গেট দিয়ে বের হবেন এবং তারপর তাকে যে রুটটি বলছিলাম সেই রুট থেকে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখান থেকে তারা মূলত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা বড় একটি ভূমিকা রেখেছিল, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মুখ্য ভূমিকা রেখেছিল, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী যে পরিচয় তিনি সগৌরবে ধারণ করতেন এবং তিনি বলতেন যে যেই শিক্ষা প্রতিষ্ঠান তাকে নতুনভাবে প্রাপ্তবয়স্ক হবার পর চিন্তা চেতনার মধ্যে আলো ছড়িয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে তাকে নেওয়া হবে। তবে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তাকে নেওয়া হবে, তবে এই নিয়ে যাওয়া একদমই আলাদা। অন্যান্য সময় আমরা যেভাবে দেখেছি তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই রকম কিন্তু আসলে এবারের নিয়ে যাওয়াটি না। এবারের নিয়ে যাওয়া যেটি বলছিলাম, জাগতিক যেই সকল চিন্তা চেতনা সব কিছু থেকে শরীফ ওসমান হাদি তিনি দূরে রয়েছেন। এই যে এত মানুষের আহাজারি, এত মানুষের কষ্ট, ছিন্ন বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত হৃদয়ের আর্তনাদ ওসমান হাদি কি শুনতে পাচ্ছেন? জানি না শুনতে পাচ্ছেন কিনা। তবে ওসমান হাদি যেদিন অসুস্থ হয়ে যখন তাকে নিয়ে যাওয়া হলো, তিনি যখন গুলিবিদ্ধ হয়েছিলেন, তাকে যখন ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো, অ্যাম্বুলেন্সে তার গুলিবিদ্ধ শরীরটি, আহত ক্ষতবিক্ষত শরীরটি তোলা হচ্ছিল। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যারা সতীর্থ ছিল বারবার চিৎকার করে বলছিল, ওসমান ছেড়ে যাইস না, ওসমান ছেড়ে যাইস না। সেই সতীর্থরা আজ এই নিথর দেহ দেখে কিভাবে নিজেকে বোঝাবেন, কিভাবে নিজেকে সান্ত্বনা দিবেন, কিভাবে তার প্রিয়তমা স্ত্রী, কিভাবে তার বাবা মা, যেই বাবা মায়ের অনেক আদরের সন্তান ছিল ওসমান হাদি, যে বাবা মা বারবার, ভাই বোনরা বারবার তাকে ঘরের মধ্যে আটকে রেখেছিল, তাকে বিপ্লবে যেতে বাধা দিচ্ছিল শুধুমাত্র মায়ার জেরে, তাদের প্রিয় মানুষটিকে হারাবার ভয়ে, যেই পারিবারিক জায়গা থেকেও যিনি আসলে বুঝিয়েছিলেন যে মৃত্যু যে কারো সময়, যে কোনো সময় আসতেই পারে, তবে মৃত্যুর ভয়ে যদি তিনি ঘরে বসে থাকেন, মৃত্যুর ভয়ে যদি তিনি সত্যকে সত্য বলার সাহস না রাখেন, তাহলে আসলে কারা সত্যকে সত্য বলবে? সেই সত্যকে সত্য বলার, ন্যায় ও ইনসাফের পক্ষে লড়াই করার সামনের সারিতে থেকে যে সাহসী প্রতীক বলবো বা যে সম্মুখ সারির যোদ্ধার কথা বলবো, সেই জায়গা তো শরীফ ওসমান হাদির নাম বলতেই হবে। সেই শরীফ ওসমান হাদিকে হারিয়ে তার প্রিয়জনের আর্তনাদ কি আসলে আজকের দেশের মানুষের হৃদয় ভেদ করতে পারছে কিনা? নিঃসন্দেহে করছে। আমরা সিঙ্গাপুর থেকে যখন অ্যাম্বুলেন্সে বাংলাদেশের একটি বাণিজ্যিক ফ্লাইটে ওসমান হাদির মরদেহটি তোলা হচ্ছিল, আমি দেখছিলাম লাল সবুজের পতাকায় তার কফিনটি জড়িয়ে রাখা হয়েছে। দৃশ্যটি খুবই বেদনাসিক্ত একটি দৃশ্য ছিল। এজন্যই যেই লাল সবুজের পতাকার মান অক্ষুণ্ণ রাখার জন্য, যেই দেশকে ভালোবাসার জন্য, যেই দেশের পক্ষে কথা বলার জন্য এই 1.5 বছর ধরে হাদি সব সময় লড়াই করে গেছেন। হাদি সব সময় রাজপথে ছিলেন। তিনি বলছিলেন তার পারিবারিক সময়, পারিবারিক বন্ধন, পারিবারিকভাবে তিনি সময় দিতে পারছিলেন না। তার ছোট্ট একটি সন্তান রয়েছে, সেই সন্তানের সঙ্গেও তার যে যোগাযোগ, সেটির জন্য বাবা একজন সন্তানকে যতটুকু সময় দেওয়া প্রয়োজন, সেটিও হয়তো তিনি সেই সময় দিতে পারছিলেন না। শুধুমাত্র সেই যে বন্ধন, সেই বন্ধন তিনি আসলে, সেই যে বন্ধন তার সন্তানের প্রতি, সেই বন্ধন তো ছিলই। তিনি সন্তানকে সময় না দেওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন, তবে তিনি এটিও কিন্তু বারবার বলেছে, এক হাদিকে যদি তিনি মেরেও ফেলা হয়, তবুও কিন্তু সেই হাদির যারা পরবর্তী প্রজন্ম রয়েছে, হাদির সন্তান আছে, তারা লড়বে এই বাংলাদেশের পক্ষে, এই ভূখণ্ডকে রক্ষা করতে। ভারতীয় যে আগ্রাসন, ভারতীয় যে আধিপত্যবাদ, পার্শ্ববর্তী দেশের সঙ্গে দামাডোল, সেই দামাডোল কিন্তু হাদিদের মতো যারা রয়েছেন, সাহসী দ্রোহের প্রতীক যারা রয়েছেন, তাদের কণ্ঠস্বরের মধ্যেই কিন্তু আসলে আমরা জানি যে
এই তাদের কণ্ঠস্বরের মধ্যেই তিনি বলেছেন যে সেগুলো বারবার বাংলাদেশের ভূখণ্ডে উচ্চারিত হবে, যে কোনো মূল্যেই হোক এই বাংলাদেশকে কোনো ভারতীয় কিংবা পার্শ্ববর্তী দেশের হাতে তুলে দেওয়া যাবে না। বাংলাদেশ যেই 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই যোদ্ধারা স্বাধীন করেছে, সেই স্বাধীন দেশের অধিকার শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদেরই। তাই এই দেশে কারো কোনো আধিপত্যবাদ থাকতে পারবে না। হাদি চলে গেছেন, তবে হাদির যেই কণ্ঠ বা হাদির যেই প্রতিবাদ, হাদির যেই শব্দ, হাদির স্লোগানে যেই ভাষা, মিছিলে মিছিলে যেই ভাষা, সেই ভাষায় কিন্তু বারবার আমরা শুনেছি যে উচ্চারিত হয়েছে এই শব্দগুলো। এবং এই শব্দগুলো যতদিন পৃথিবীর বুকে থাকবে, বাংলাদেশের মানুষ অন্তত শরীফ ওসমান হাদির কথা মনে রাখবে। এই যে আমরা এখানে রয়েছি, আজকের এই যে স্মৃতি বিজড়িত দিনটি, কিংবা আজকের শুধু বললে ভুল হবে, গত এক সপ্তাহের সারা দেশের মানুষ যেভাবে গত সপ্তাহের শুক্রবার দিন জুমা নামাজের পরে তিনি তফসিল ঘোষণা হয়েছিল, তার আগের দিন রাজনৈতিক একটি পরিবেশকে অস্থিতিশীল করতে কেউ চায় কিনা, কিংবা কোনো নিরাপত্তার অভাব রয়েছে কিনা, এরকম বিভিন্ন রকম ভাবেই কিন্তু আসলে আমরা দেখেছি। কিন্তু সেই জায়গা থেকে যে পরদিনই এরকম একটি ঘটনা ঘটবে, সেটি কিন্তু কেউ আসলে আশা করেনি। বিজয়নগর এলাকায় একটি গুলি কিন্তু মাথায় লাগে শরীফ ওসমান হাদির, এবং দুর্বৃত্তরা তাকে টার্গেট করে সেই গুলিটি ছড়ে তারপরই কিন্তু একদম নেতিয়ে পড়ে রিকশায় যে সতীর্থ ছিলেন তার পাশে শরীফ ওসমান হাদি। তারপর সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স কিন্তু ভেতর থেকে রওনা দিয়ে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু 8 নম্বর গেটটি দিয়ে প্রবেশ করবে। আমরা এখান থেকে বের হয়ে আমরা যতটুকু জেনেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাকে নিয়ে যাওয়া হবে। তবে আমরা এখন সর্বশেষ একটি তথ্য পেয়েছি, তাকে হয়তো এখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে না। দর্শক, আমরা বলতে খুব কষ্ট হচ্ছে, তারপর আসলে বলতে হচ্ছে শরীফ ওসমান হাদির যে অ্যাম্বুলেন্সটি রয়েছে, যেখানে শরীফ ওসমান হাদি নিথর দেহটি রয়েছে, সেই গাড়ি বহরের সঙ্গে থাকার সর্বোচ্চ চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে শরীফ ওসমান হাদিকে নিয়ে এই যে গণমাধ্যমের যেই কর্মসূচি ছিল, তারকে যেখানে নিয়ে যাচ্ছে, তাকে যেভাবে চিকিৎসা করা হচ্ছে, তার যে শারীরিক অবস্থা গত 7 দিন ধরে যেভাবে আমরা জানানোর চেষ্টা করেছি, যেভাবে আসলে দেশের মানুষ জানতে চেয়েছে, আমরা তাদের কাছে সংবাদগুলো পৌঁছে দিচ্ছি, সেগুলোর হয়তো ওসমান হাদিকে দাফনের সঙ্গে সঙ্গে সেগুলোর হয়তো আনুষ্ঠানিক সমাপ্তি হবে। কিন্তু যারা বিপ্লবে নেমেছে, যারা দ্রোহে নেমেছে, যারা এই বাংলাদেশকে রক্ষার দায়িত্বে নেমেছে, যারা আসলে এই ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলার জন্য হাদির পেছনে ছিল, সেই লক্ষ্য হাদি কিন্তু প্রস্তুত রয়েছে বাংলাদেশকে রক্ষা করার জন্য। স্লোগান, মিটিং, মিছিল, প্রতিবাদ, প্রতিরোধ, এই শব্দগুলো যতদিন এই বাংলাদেশে থাকবে, যতদিন পৃথিবীর বুকে থাকবে, ততদিন এই নামটি কিন্তু উচ্চারণ হবেই। আমরা এর আগে বহু বিপ্লবী দেখেছি, বিপ্লবীদেরকে কেউ ভুলে যায়, বরং বিপ্লবীরা পথ দেখায়, যেই পথে অন্যান্যরা চলতে সাহস পায়, অন্যান্যরা চলার অনুপ্রেরণা পায়। ওসমান হাদি আসলে সেরকমই একটি অনুপ্রেরণাই হতে চেয়েছিলেন। তিনি বারবার বলেছেন যে তিনি কোনোভাবেই ভয় পাবেন না, তিনি কোনোভাবেই তাকে কোনো রকম ভয় দেখালেও তিনি মাথা নিচু করে যে অন্যায়ের সঙ্গে আপোষ করবেন, সেই রকম শিক্ষা তিনি নিজে জীবন থেকে নেননি। তিনি বলেছেন তার জীবন যদি স্বল্প হয়, তার যদি জীবন ক্ষণস্থায়ী হয়, তিনি সেটিও বরং মেনে নেবেন, কিন্তু তিনি মাথা উঁচু করে সগৌরবে তিনি চলে যাবেন। তিনি চলে গেলেন শেষ পর্যন্ত, ঠিক তিনি যেভাবে ভেবেছিলেন যে একজন বিপ্লবীদেরকে যেভাবে মেরে ফেলা হয় আমরা দেখেছি পুরো পৃথিবীর ইতিহাসে, ঠিক সেভাবেই তাকেও গুলিবিদ্ধ করে 7 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করার পর তাকেও এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হয়েছে। তবে এই যে শহীদের মৃত্যুবরণ, এই যে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চলে যাওয়া, এই বিদায় বা কজন মানুষের ভাগ্যে জোটে, এটি আসলে সেই শরীফ ওসমান হাদি কিন্তু বারবার তার বক্তব্যে বলেছে, আমি যদি চলেও যাই, আমি মানুষের ভালোবাসা নিয়েই যেতে চাই। ওসমান হাদির নিথর দেহ, তিনি তো আসলে এখন পুরো জাগতিক পৃথিবীর ঊর্ধ্বে চলে গেছেন। তিনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাংলাদেশের কোটি মানুষ তার জন্য যারা প্রার্থনা করেছিলেন, তারা অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানাবার জন্য তারা প্রতিটি ক্ষণ তারা জানতে চাচ্ছেন কোথায় ওসমান হাদির বিমান রয়েছে, কখন নাগাদ বের হবে, তাকে কোথায় নিয়ে যাওয়া হবে, তার জানাজা কোথায়
অনুষ্ঠিত হবে, তাকে কোথায় দাফন করা হবে, মানুষের আগ্রহ, এই আগ্রহ কোথা থেকে এসেছে, একজন মানুষকে ভালোবাসা ছাড়া কিভাবে এই আগ্রহ তৈরি হলো, এই ভালোবাসা অর্জনের পেছনের মূল কারিগর শরীফ ওসমান হাদী নিজেই, যিনি ঢাকা ৮ আসনে আগামী নির্বাচনে স্বতন্ত্র হয়ে লড়াই করতে চেয়েছিলেন এবং কোনো দলের হয়ে না, তিনি যেভাবে বিশ্বাস করেন তার রাজনৈতিক চিন্তা চেতনা, তার মতাদর্শের জায়গা থেকে তিনি স্বতন্ত্রভাবে লড়তে চেয়েছেন এই আসন্ন নির্বাচনে, তিনি সেখানেও পদপ্রার্থী ছিলেন। আমরা দেখেছি তফসিল ঘোষণার আগে থেকেই কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন খুব অভিনব কায়দায়। এভাবে আসলে বাংলাদেশে নির্বাচনী প্রচারণা চালাতে কিন্তু কোনো সংসদ সদস্যকে আমরা এর আগে দেখিনি। আমরা যতটুকু দেখছি এই মুহূর্তে গাড়িবহর কিন্তু ভেতর থেকে রওনা দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই ৮ নম্বর গেট দিয়ে বের হবে। অ্যাম্বুলেন্সটি কিন্তু চলছে ভেতর থেকে এবং আমরা ঠিক ৮ নম্বর গেটের বাহিরেই রয়েছি। ওসমান হাদী এখান থেকে বের হবে। ওসমান হাদীর সঙ্গে একটি বিশেষণ আজ বারবার যুক্ত করতে হচ্ছে, শহীদ ওসমান হাদী। তিনি বলেছিলেন যে এই যে শহীদ বিশেষণটি, তিনি তাকে যদি কখনো এই তকমা লাগাতেও হয়, তিনি হাসতে হাসতে সেই তকমা গায়ে লাগাতে চান। আজ ঠিক সেভাবেই তাকে তার নামের পাশে এই শব্দটি যুক্ত করতে হচ্ছে। তবে তিনি হাসছেন কিনা জানি না। দর্শক, আমরা সাধারণ মানুষ, বাংলাদেশের প্রতিটি মানুষ ধর্ম, বর্ণ, দল, রাজনৈতিক মতাদর্শ সব কিছুকে ছাপিয়ে প্রতিটি দলের নেতাকর্মীরা যেভাবে আসলে ওসমান হাদীর প্রতি ভালোবাসা জানিয়েছেন, যেভাবে অশ্রুসিক্ত নয়নে তারা হাদীকে স্মরণ করেছে, আজ কিন্তু বাংলাদেশের মানুষ অন্তত হাসতে পারছে না। কারণ তাদের মনে হয় যে এই যে বাংলাদেশে নতুন বাংলাদেশ, একটি অনন্যভাবে তরুণদের শক্তি নিয়ে নতুন বাংলাদেশকে তৈরি করতে, নতুন বাংলাদেশকে জাগ্রত করতে একজন ওসমান হাদীর অপরিসীম প্রয়োজন ছিল, অসীম প্রয়োজন ছিল। সেই ওসমান হাদীর বিদায় কি করে তারা হাসবেন, কি করে তারা এটি মেনে নেবেন? সতীর্থরা অপেক্ষায় রয়েছেন বিভিন্ন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শাহবাগে বিক্ষোভ কর্মসূচি চলছে, সারা দেশে বিক্ষোভ কর্মসূচি চলছে। আমরা দেখেছি গতকাল আসলে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এবং যেই লাল সবুজের পতাকার সার্বভৌমত্বের কথা বলেছেন তিনি, যেই লাল সবুজের যেই দেশটির মুক্তির কথা বলেছেন, সেই দেশে সেই শহীদ শরীফ ওসমান হাদী ফিরেছেন, কিন্তু তিনি ফিরেছেন নিথর দেহে। দর্শক, আমরা যুক্ত হয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। কিছুক্ষণ আগে লাল সবুজের পতাকাবাহী যে বিমান, সেই বিমানে করে তিনি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই রানওয়ে সেটি স্পর্শ করেছেন এবং এরপর তাকে কিন্তু তোলা হয়েছে অ্যাম্বুলেন্সে এবং সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু এখন ধীরে ধীরে বিমানবন্দর থেকে বের হয়ে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা যেটি ইনকিলাব মঞ্চর পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে শহীদ শরীফ ওসমান হাদীকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে, কিন্তু সেটি কিছুটা পরিবর্তন হয়েছে এবং যেটি আমরা এখন শুনতে পাচ্ছি যে তাকে নিয়ে যাওয়া হবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। এবং আমরা দেখছি যে এর জন্য এই পুরো এলাকায় কঠোর নিরাপত্তা বলয় কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং যেটি আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থা তারা কিন্তু এই শহীদ শরীফ ওসমান হাদীর যে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটিকে ঘিরে রেখেছেন এবং নিরাপত্তা দিচ্ছেন। যেটি দেখা যাচ্ছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো টার্মিনাল, সেই কার্গো টার্মিনালের গেট ব্যবহার করেই কিন্তু শহীদ শরীফ ওসমান হাদীকে নিয়ে যাওয়ার কথা। এভাবেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সকল পক্ষ
কিন্তু এখানে অপেক্ষমান আছে এবং যেটি দেখা যাচ্ছে যে শহীদ শরীফ ওসমান হাদিকে কিন্তু একটা বিশাল বহর করে বিমানবন্দরের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেটি আমরা আগ থেকেই জানতে পেরেছিলাম যে এই কয়েকটি বিকল্প রুটের কথা বলা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে, যার মধ্যে কিন্তু এই ঢাকা যে ক্যান্টনমেন্ট সেই ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে এই শহীদকে নিয়ে যাবার কিন্তু একটা বিকল্পও কিন্তু বলা হচ্ছিল এবং আমরা যে এখানে কার্গো টার্মিনালের বাইরের গেটে রয়েছি সেইখানে আমরা দেখছি যে এই শহীদ শরীফ ওসমান হাদিকে বহনকারী যে বিমান সেটি কিন্তু অবতরণ করার পর তার যে বহনকারী গাড়িবহর সেটি কিন্তু এখন আমরা দেখছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে কিন্তু যাচ্ছে। যেটি যেটি দর্শক যেটি আপনাদেরকে জানাতে পারি সেটি হলো যে শরীফ ওসমান হাদি তিনি লিখেছিলেন যে হে শকুনেরা, তোমরা ইচ্ছে মতো আমাকে ছিঁড়ে খেও, দোহাই শুধু আমার মস্তিষ্কটা খেও না, তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও। আমরা দেখছি যে এই সপ্তাহখানেক আগে এই পবিত্র জুমার নামাজের পরে উনি যখন জুমার নামাজ শেষ করে যখন বের হয়েছিলেন তখন কিন্তু এই শরীফ ওসমান হাদিকে এই জুমার নামাজের পর কিন্তু গুলিবিদ্ধ করা হয়েছিল এবং এরপরই কিন্তু তাকে সংকটাপন্ন অবস্থায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে, প্রথমত ঢাকা মেডিকেল কলেজে এভার কেয়ার হাসপাতালে, এবং তাকে আরও উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। কিন্তু এই কয়দিন এক ধরনের কোমায় নিদ্রাচ্ছন্ন থেকে সেই শহীদ তার যে আকাঙ্ক্ষা, তার যে সৃষ্টিকর্তার সঙ্গে দেখা করার যে আকাঙ্ক্ষা, তিনি কিন্তু সেখানেই ফিরে গেছেন এবং এরপর কিন্তু তাকে আবার এই বাংলাদেশের মাটিতে নিয়ে আসা হয়েছে। এবং যেটি আমরা দেখছি আজকে সবাই যেই নামটি হতে চাইছেন শহীদ শরীফ ওসমান হাদি, সারা বাংলাদেশ আজকে যে কারণে উত্তাল, সেই শহীদকে কিন্তু আজ এই কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে এবং এই যে তার যে একটা আকাঙ্ক্ষা ছিল এই বাংলাদেশের জন্য, এই জাতির জাগরণের জন্য, এই ভূখণ্ডের সার্বভৌমত্বের জন্য শাহাদাত বরণ করা, তিনি কিন্তু সেটি করেছেন। এবং আজকে উনি কিন্তু শাহাদাত বরণ করার আগেই কিন্তু বলেছেন যে উনি শঙ্কা করেন, কিন্তু একই সঙ্গে উনি কিন্তু এও বলেছেন যে উনি শাহাদাতেরও আকাঙ্ক্ষা করেন। তো এই যে পরিস্থিতি, সেখানে কিন্তু শরীফ ওসমান হাদি তাকে যারা ভালোবাসে, এই দেশকে যারা ভালোবাসে, তাদের জন্যও কিন্তু তিনি আদর্শ রেখে গেছেন, তাদের জন্য তার বক্তৃতা রয়েছে। তিনি বলেছেন যে এই সার্বভৌমত্বের লড়াই, এই সাংস্কৃতিক যে আগ্রাসন, সেখান থেকে বাঙালি মুসলমানদের যে মুক্তির লড়াই, সেই লড়াই তিনি সূচনা করেছেন। তিনি যদি গুলিবিদ্ধ হনও, তিনি যদি শাহাদাত বরণ করেনও, তার সাথীরা যেন এই লড়াইকে জারি রাখে, এই লড়াইকে যেন অব্যাহত রাখে। এই যে একটা বেদনাবিধুর পরিস্থিতি, সেইখানে আমরা দেখলাম যে লাল সবুজের পতাকাবাহী যে বিমান, সেই বিমানে করেই তিনি নামলেন এবং তিনি যখন নামলেন তাকে আমরা দেখেছি যে খুব একদম একটা নর্মাল যে কফিনে সেটিতে করেই কিন্তু তাকে নামানো হয়েছে। এবং উনাকে একজন, আমরা ফেসবুক পোস্টে দেখতে পাই, উনাকে একজন যখন ফেসবুক পোস্টে হুমকি দিচ্ছিল যে এই হাদির জন্য একটা উন্নত মানের কফিন রেডি রাখো, তখন কিন্তু এই শরীফ ওসমান হাদি বলেছেন যে তিনি হারাম খাননি যে তার শরীর এত মোটা তাজা হবে, তার জন্য নর্মাল একটি কফিনই কিন্তু যথেষ্ট। এবং আমরা দেখলাম সেই সাদামাটা এক কফিন, যেটিতে লাল সবুজের পতাকা মোড়ানো, এবং সেই কফিনে করেই কিন্তু তিনি ফিরলেন। এবং তিনি যখন ফিরলেন তখন বাংলাদেশের বুকে সন্ধ্যা এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বুকেও কিন্তু সন্ধ্যা। আমরা দেখছি যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে, তার গাড়িবহরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এইখানে যেটি কিন্তু আমাদের শুরু থেকেই আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এক ধরনের
আমাদেরকে ধন্দে রেখেছিল, হয়তো তারা খুব দ্রুত এই শহীদকে যাতে বহন করতে পারেন এই কারণেই হয়তো তারা বলেছিল যে অনেকগুলো বিকল্প রাখা হয়েছে এই শহীদ শরীফ ওসমান হাদিকে বহন করার জন্য। দর্শক জানিয়ে রাখি যে গেল শুক্রবার উনি গুলিবিদ্ধ হবার পর ওনাকে প্রথমত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এরপর এভার কেয়ার হাসপাতালে এবং এরপর যে উন্নত চিকিৎসার জন্য তার পরদিনই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওনাকে নিয়ে যাওয়া হয়। এর জন্য কিন্তু সরকারের পক্ষ থেকেও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তার পরিবারের সদস্যরাও যার পরনায় চেষ্টা করেছেন, কিন্তু যার শাহাদাতের আকাঙ্ক্ষা তিনি তো তার সৃষ্টিকর্তার সাথে মিলবেনই, যে কারণে আজ আমরা দেখছি যে তিনি শহীদ হয়ে ফেলেছেন এবং তার কফিনে মোড়ানো কিন্তু সেই লাল সবুজের পতাকা। এই লাল সবুজের বাংলাদেশে তিনি একটা ভিন্ন ধারা তৈরি করতে চেয়েছিলেন। শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন এক মধ্যবর্তী যে মধ্যবিত্ত যে শ্রেণী বাংলাদেশের, সেই মধ্যবিত্ত শ্রেণীর জন্য এক ধরনের জাগরণ। বিশেষ করে উনি বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন কিছু যোগ করতে চেয়েছিলেন। উনি যেইভাবে ঢাকা ৮ আসন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন তাই বাংলাদেশের মানুষ দেখেননি। উনি ক্রাউড ফান্ডিং অর্থাৎ মানুষের সাহায্য সহযোগিতায় কিন্তু তিনি শুরু করেছিলেন এই নির্বাচনী প্রচারণা। এবং তিনি বলেছিলেন যে যারা গরিব মানুষ আছেন, যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আছেন, যারা প্রভাবশালী নয় কিন্তু এবং টাকাওয়ালা নয়, এই ধরনের মানুষেরাও যারা যোগ্য, তারা যে আইন প্রণেতা হতে পারে, উনি সেই লড়াইয়ে সামিল হয়েছিলেন। এবং আমরা দেখেছি যে তার যে নির্বাচনী প্রচারণায় যেখান থেকে উনি আজ শহীদ হয়েছেন, সেই নির্বাচনী প্রচারণায় সেই কত শত স্মৃতি। উনি যেই পথে গিয়েছেন, সেই পথের যে চাওয়ালা, সেই পথের যে একটা ভবনের যে সিকিউরিটি গার্ড, তার সঙ্গে তার যে হাসি মুখ, তার যে বিনিময়, তার যে শুভেচ্ছা বিনিময়, তার যে হৃদ্যতা, এগুলো কিন্তু আজ সারা শহরে, বিশেষ করে ঢাকা ৮ আসনের প্রতিটি পয়েন্টে পয়েন্টে স্মৃতি হয়ে আছে। এই যখন পরিস্থিতি, তখন কিন্তু আমরা দেখেছি যে ঘাতক তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং এই যে সরিয়ে দেওয়ার চেষ্টা, যেটি তার যারা অনুরাগী রয়েছেন, তাকে যারা ভালোবাসেন, তারা মনে করেন এই যে মধ্যবিত্ত শ্রেণীর তিনি যে একজন মুক্তির দূত হয়ে উঠেছিলেন, বাংলাদেশের যে কলুষিত রাজনৈতিক অঙ্গন, সেখানে যে উনি নতুন একটা ধারা চালু করতে চেয়েছিলেন। উনি যে এই প্রভাবশালী একটা গোষ্ঠীর হাত থেকে এই যারা মধ্যবিত্ত, এই বাংলাদেশের যারা একটা জনসংখ্যার দিক থেকে যারা একটা বড় শ্রেণী, তাদের হাতে ক্ষমতা আনার যে একটা লড়াই করেছিলেন, সৎ শ্রেণীর হাতে ক্ষমতা আনার যে লড়াই করেছিলেন, এই লড়াইটি ওই ঘাতক শ্রেণীর কিন্তু পছন্দ হয়নি। আচরণে তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল। তার যে প্রতিষ্ঠিত কালচারাল যে সেন্টার, ইনকিলাব কালচারাল সেন্টার, তার যে মঞ্চ, সেখানকার সমস্ত সহপাঠীদেরই কিন্তু আমরা কাল তার যখন শহীদ হওয়ার সংবাদ আসে, তারপর থেকে কিন্তু আমরা কাঁদতে দেখেছি, তারা হাউমাউ করে কেঁদেছেন। শুধু কি সেই ইনকিলাব কালচারাল সেন্টারের যারা তার সদস্য ছিলেন তারা কেঁদেছেন, আমরা দেখেছি যে গতকাল যে তার এই শহীদ হওয়ার সংবাদ শোনার পর যেভাবে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এবং যেভাবে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ, সেই অগ্নি স্ফুলিঙ্গ সেটি কিন্তু আজও চলমান। এবং আমরা দেখছি যে শুধু এই ঢাকার প্রাণকেন্দ্র নয়, শুধু শাহবাগ নয়, এই পুরো বাংলাদেশ তার জন্য স্লোগান দিচ্ছে। পুরো বাংলাদেশ আজ শরীফ ওসমান হাদি হতে চাইছে। তার যে একটা বিশেষ যে আরও যে গুণ, সেটি হলো সাংস্কৃতিক আগ্রাসনের তিনি কথা বলতেন। শহীদ শরীফ ওসমান হাদি এই যে সাংস্কৃতিক আগ্রাসনের কথা বলতেন, এবং সেটি কিন্তু এই প্রচলিত, তিনি ধর্মভীরু ছিলেন, প্রচলিত ধর্মভীরু শ্রেণীর মতো নয়। তিনি কিন্তু একই সঙ্গে এই বাঙালি মুসলমানের আদর্শ ধারণ করতেন। একই সঙ্গে তিনি বাঙালি মুসলমানদের এমন কথা বলেছেন যা সচরাচর আগে থেকে শোনা যায়নি। সেই আদর্শর কথা হলো যে তিনি বলেছেন যে বাঙালি মুসলমানের সাংস্কৃতিক লড়াইয়ে তারা সেদিনই জিতবে যখন তারা সংস্কৃতিতে নতুন এবং সৃষ্টিশীল কিছু আনবে, যখন তারা যোগ্যতা বাড়াতে পারবে। এই যে নানাবিধ তার স্মৃতি, তার প্রতিটি বক্তব্য, সেগুলো কিন্তু আজ সবার কাছে স্মৃতি হয়ে আছে। সবার কাছে কিন্তু আজ কিন্তু স্মৃতি এবং সবার কাছে বেদনার বিষয়বস্তু হচ্ছে। তারা এই সমস্ত বক্তব্যগুলো, তার স্মৃতি
তার স্মৃতি রোমন্থন করতে করতে তারা কাঁদছেন। এবং আজকের যে প্রজন্ম তারা তো নিজেরা হাদি হতে চাইছেন, একই সঙ্গে আজকের যে মায়েরা তাদের যে ছোট্ট সন্তান তার ঘরে, সেই সন্তানকে হাদি বানাতে চাইছেন। এবং এই আজকের এই জাতি তারা এই বিষয়ে কাট্টা যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম এবং এই বাংলাদেশের সমৃদ্ধি, এই বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবার জন্য আজ ঘরে ঘরে হাদি দরকার। এবং যেটি বলছিলাম যে এই শহীদ, এই শরীফ ওসমান বিন হাদি, তিনি এক নতুন বাংলাদেশের কথা বলতেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি তো এই জুলাইয়েরই একজন যোদ্ধা, কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই যোদ্ধারা যেভাবে বিভিন্ন তাঁবুতে তাঁবুতে ভাগ হয়ে গেল, ঐক্যের বদলে বিভিন্ন রাজনৈতিক দলে যখন ভাগ হয়ে গেল, তখন এই শহীদ শরীফ ওসমান হাদি উনি দাঁড়িয়ে গেলেন ঐক্যের প্রতীক হিসাবে। এবং যেটি দেখা গেল এই শহীদ শরীফ ওসমান হাদি, এই যে তার শাহাদাতের খবর শুনে, তার উপর আক্রমণের খবর শুনে প্রতিটি রাজনৈতিক তাঁবু থেকে যেভাবে নিন্দা জানানো হয়েছে, যেইভাবে উদ্বেগ জানানো হয়েছে এবং যেইভাবে সহমর্মিতা জানানো হয়েছে, তাও বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব। সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং কয়েক দফা পরিবর্তনের পরে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। প্রথমে ধরা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রাঙ্গণে আজকে নেওয়া হবে। পরবর্তীতে যেহেতু পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার দাফন করার সিদ্ধান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ সেই প্রাঙ্গণে, কাজেই সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েই মূলত আজকে আর সেখানে মরদেহ নেওয়া হচ্ছে না। আজকে মরদেহ নেওয়া হবে মূলত হিমঘরে রাখা হবে এবং পরবর্তীতে আগামীকালকেই মূলত জানাজা পরবর্তীতে তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ সেখানে। এবং ইতিমধ্যেই কিছুক্ষণ পূর্বে যেহেতু বিমানবন্দরে তিনি অবতরণ করেছিল, সেখান থেকে যে রাজনৈতিক দলগুলো তাকে স্বাগত জানায় বা তার মরদেহ গ্রহণ করে, তারপরেই সেখান থেকে এই মুহূর্তে তার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স এবং সেটিকে কেন্দ্র করে যে বহরটি, সেটি এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেলের পার্শ্ববর্তী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সেই হিমঘরে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সেটি এই মুহূর্তে চলমান রয়েছে। এবং আমরা এই মুহূর্তে ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট সেই এলাকা অতিক্রম করে রাজধানীর বিজয় সরণি এলাকা অবস্থান করছি এবং এটির গন্তব্য মূলত গিয়ে দাঁড়িয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। এবং আসলে কয়েকটি দফা যে সিদ্ধান্ত পরিবর্তন, সেটি কিন্তু পরিবারের সিদ্ধান্তের উপর অনেকটা নির্ভরশীল ছিল এবং সেই সিদ্ধান্তের উপর সাধুবাদ জানিয়েই মূলত আজকের এই তার মরদেহ হিমঘরে রাখা হচ্ছে। এবং বিপ্লবী তরুণ নেতা শরীফ ওসমান হাদি, যিনি কিনা আসলে তার এই অকাল প্রয়াণ সেটি সকলকেই তো কাঁদিয়েছে, কিন্তু আজকে যখন তার মরদেহ দেশে আসার খবরটি জানা যাচ্ছিল, তখন থেকে কিন্তু একদিকে যেমন অশ্রু, একদিকে বিপ্লবী চেতনা, এই দুইয়ের সমন্বিত আমরা রূপ কিন্তু দেখতে পাচ্ছিলাম রাজধানী জুড়ে এবং দেশ জুড়ে। কাজেই আসলে সেই শরীফ ওসমান হাদি, যার দেহগত বিয়োগ হয়েছে, যার দেহত্যাগ হয়েছে, কিন্তু তার এই যে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স আজ রাজধানীতে ফিরল কয়েকদিনের ব্যবধানে, তার এই মরদেহ যখন রাজধানীতে ফিরল, তখনও কিন্তু যে সকল জুলাই অভ্যুত্থানে জুলাই যোদ্ধা আছেন, একই সঙ্গে যারা এই জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলেন কিংবা জুলাই স্পিরিটকে ধারণ করেন, এমন সকল শ্রেণী পেশার মানুষের জন্যই কিন্তু এটি বেশ আবেগঘন পরিস্থিতি যেমন তৈরি করেছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদির যে রক্ত, সেই রক্তের শপথ নিয়ে কিন্তু বিপ্লবীরা তারা ঘোষণা দিয়েছেন যে আসলে এই হত্যাকাণ্ডের বিচার যেমন তারা বাংলার মাটিতে জাতীয় নির্বাচনের আগে কিংবা দ্রুততম সময়ের মধ্যে তারা দেখতে চান, একই সঙ্গে এই রক্তের শপথ নিয়েই মূলত তারা জুলাই স্পিরিটের যে অপূর্ণ আকাঙ্ক্ষাগুলো রয়েছে এবং যে সকল অপূর্ণতা নিয়েই মূলত আমাদের পথ চলতে হচ্ছিল, অনেক ক্ষেত্রে যে বিপ্লবের রং ফিকে হয়ে গিয়েছিল বলে ধরা হচ্ছিল, সেই ফিকে হয়ে যাওয়া রং যাতে করে আর ফিকে না হয়, বরং এটির জুলাই স্পিরিটের বাস্তবায়নটি করা যায়, সেটির শপথ কিন্তু এই শরীফ ওসমান হাদির রক্তের শপথ নিয়েই মূলত আজকে বলিয়ান হয়েছে। এই মুহূর্তে আমরা রাজধানীর আগারগাঁওয়ের কাছাকাছি অবস্থান করছি। এই মুহূর্তে শরীফ ওসমান হাদির বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে, সেটি এই মুহূর্তে সেই আগারগাঁও এলাকা অতিক্রম করছে এবং তাকে তার এই অ্যাম্বুলেন্স বহন করা যে হচ্ছে, এর আগে পিছে এখানে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর কোনো যানজট কিংবা অন্য কোনো ঘটনা না ঘটে। এবং কিছুক্ষণ আগেই যখন আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ তার মরদেহ বুঝে পান এবং গ্রহণ করেন, তার কিছুক্ষণ পরেই মূলত এই অ্যাম্বুলেন্সে তার মরদেহ তোলা হয় এবং তার মরদেহের যে কফিন, সেই কফিনে কিন্তু খুব দৃশ্যমানভাবেই সেখানে লাল সবুজের পতাকা, যে লাল সবুজের পতাকাকে সমন্বিত রাখতে কিংবা লাল সবুজের পতাকার জন্য যে আমাদের আরও দীর্ঘ সংগ্রাম কিংবা আরও যে প্রতীক্ষা, যে উদাগ্র বাসনা, তার জন্য সংগ্রামটা কিন্তু শরীফ ওসমান হাদির যেমন ছিল, এই দেশবাসীর ছিল।
একই সঙ্গে সে আসলে সেই পতাকার যে আকাঙ্ক্ষা, একটি পতাকা পেলে আমরা যে আর গাইব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা, শরীফ ওসমান হাদিরও কিন্তু সে একই চেতনায় ছিল। সেই কষ্টের কবিতা যেন আর লিখতে না হয় তার জন্যই তার সংগ্রাম জারি রেখেছিলেন। এবং খুবই আত্মভোলা এক মানুষ, বিশেষ করে গত 1.5 মাস যখন তিনি তার নির্বাচনী প্রচারণার নামছিলেন, কখনো ফজরের নামাজ পড়ে মুড়ি বাতাসা হাতে, কখনো বা তার নিজের লিফলেট নিজে বহন করে। কাজেই সেই আত্মভোলা এক মানুষ, সে যে মানুষটি আসলে এতটাই সরলতা তার মানুষকে মুগ্ধ করেছিল, সেই শরীফ ওসমান হাদি আজ আবারও রাজধানীতে ফিরলেন। তবে সেটি তার শেষবারের মতোই ফিরলেন এবং সেটি মরদেহ হিসেবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শরীফ ওসমান হাদি, যার একই সঙ্গে তিনি কবিতায় পারদর্শী ছিলেন, তার দক্ষতা ছিল একই সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, তার দক্ষতা ছিল রাজনীতি নিয়ে, সর্বোপরি তিনি আপাদ মস্তক এমন একজন জুলাই বিপ্লবী যার বিপ্লবের চেতনার রং ঘোলাটে হয়েছে বলে এমন কোনো বিতর্ক আমরা দেখি না। বরং শরীফ ওসমান হাদির যেই বিপ্লবী স্পিরিটটাকে ধারণ করা হয় সেটিকেই কিন্তু একটা অনুকরণীয় বা অনুসরণীয় আদর্শ হিসেবে অনেকেই বলে থাকেন। এবং সম্প্রতি খুব বেশি প্রাসঙ্গিক কবি নজরুলের বিদ্রোহী কবিতা একটি আবৃত্তি, যেটি শরীফ ওসমান হাদি নিজেও একজন কবি, স্বভাব কবি, একজন লেখক, তার কণ্ঠে আমরা শুনি আজ তার মরদেহ যখন এই রাজধানীতে এসে পৌঁছায়, সেই সকল বিদ্রোহী কবিতার সেই সকল চরণগুলো কিন্তু আমাদের কাছে খুব বেশি প্রাসঙ্গিক হিসেবে ধরা দেয় যে বিদ্রোহীর অনুক্লান্ত সেই দিন আমি হব শান্ত। আজ হয়তোবা দেহগতভাবে শরীফ ওসমান হাদি তিনি শান্ত দেহ নিয়ে তিনি দেশে ফিরলেন, কিন্তু তার রক্তের শপথ নিয়ে যে সকল বিপ্লবী জনতা আজ রাজধানীতে কিংবা সারা দেশ জুড়ে যে একটা মিছিলের আমরা আধিক্য দেখেছি, বিক্ষোভ মিছিল দেখেছি, সেই জায়গা থেকে মূলত বলতেই হয় যে আসলে তার সেই বিপ্লবী চেতনা কিন্তু তাহলে থামেনি। আমরা একটু নিরাপত্তা বলয়কেও শ্রদ্ধা জানাতে চাই, একই সঙ্গে হাদিকে বহনকারী সে মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি আছে সেটিকেও অনুসরণ করতে চাই। একই সঙ্গে আমরা নিশ্চয়ই নিরাপত্তা প্রোটোকলকেও আমরা উপেক্ষা করতে চাইব না। এবং এই মুহূর্তে আমরা মূলত যে হৃদরোগ ইনস্টিটিউট তার কিছুটা কাছাকাছি বলা যায়, আমরা একটু আগেও মূলত আগারগাঁও এলাকা অতিক্রম করছিলাম। দেখছেন যে এই মুহূর্তে তা লাশবাহী যে ফ্রিজিং কার সেটি এই মুহূর্তে যে আগারগাঁও অতিক্রম করে সামনে কিন্তু হৃদরোগ ইনস্টিটিউট সেই এলাকার দিকে ধাবিত হচ্ছে। এবং তাকে বহনকারী বেশ কয়েকটি কালো রঙের নিরাপত্তা বলয়, গাড়িতে নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আসলে শরীফ ওসমান হাদি, যিনি কিন্তু একেবারে নিরাপত্তাহীনভাবে একেবারে নিজের মতো করে এককভাবে যেই প্রার্থিতা তার প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, সেই হাদি আজ হয়তোবা একটি নিরাপত্তা বলয় পেল ঠিকই, কিন্তু তার শেষ চাওয়া যেটি ছিল, যেটি বারবার গণমাধ্যমে তিনি উচ্চারিত করেছিলেন যে আসলে আমার চাওয়া পাওয়া খুবই সীমিত, যে আসলে যাতে করে আমি আমার যদি হত্যাকাণ্ডও হয় তাতে করে আমি বিচারটুকু পাই এই স্বাধীন দেশে, বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী সময়ে যাতে করে তার এই হত্যাকাণ্ডের বিচারটুকু হয়। তিনি অথবা আজ করতে পেরেছিলেন। বিপ্লবী শরীফ ওসমান হাদি মৃত্যুকে তিনি কখনোই পরোয়া করেননি, বরং এটি তিনি আজ করতে পেরেই তিনি আসলে বলতে চেয়েছিলেন যে আসলে তার হত্যাকাণ্ড যদি হয়েও যায় শুধু এইটুকুই তার চাওয়া, কোনো সহিংসতা নয়, কোনো উগ্রতা নয়, বরং শুধুমাত্র ন্যায় বিচার, হত্যাকারীদের যাতে করে আইনের যে নিরাপত্তা, আইনের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো অনুসরণ করে তাতে করে তাকে তার বিচারটুকু করা হয়। এই চাওয়াটুকু নিয়েই যেই নিথর দেহ মূলত চিকিৎসাধীন অবস্থায় যেভাবে তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন, আজ শরীফ ওসমান হাদি আবারও ফিরলেন বটে, কিন্তু আসলে তার এই ফেরাটা হয়তো বা অনেকের জন্য বেদনার, কিন্তু অনেক বিপ্লবীর শপথ নেয়ার নতুন এক উপলক্ষও কিন্তু তৈরি করেছে। আমরা এই মুহূর্তে যে আগারগাঁওয়ে অবস্থিত যে হৃদরোগ ইনস্টিটিউট তার খুব কাছাকাছি চলে এসেছি এবং এখানকার হিমঘরেই মূলত শরীফ ওসমান হাদি, একজন কবি, একজন রাজনীতিবিদ, একজন বিপ্লবী, তার মরদেহ এই মুহূর্তে সেখানে নেওয়া হচ্ছে। এবং একটু পরেই হয়তো আমরা দেখবো যে বাম দিকে কিন্তু তার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি কিন্তু প্রবেশ করছে। এবং এখানে পুলিশের বিশেষ নিরাপত্তা বলয় আমরা দেখছি, এখানে পুলিশের পক্ষ থেকে বেশ জোরদার নিরাপত্তা করা হচ্ছে। এই মুহূর্তেই জাতীয় যে হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল তার ভিতরেই মূলত শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে ভিতরে প্রবেশ করলো। এবং এখানে আগে থেকেই মূলত গণমাধ্যম কর্মীদের যেমন ভিড় যেমন ছিল, একই সঙ্গে শরীফ ওসমান হাদির এই মরদেহ এখানকার তাৎক্ষণিক যে খবরটি, সেই খবরটি যখন জানা যায় তখন থেকেই এখানে কিন্তু এটা তাৎক্ষণিকভাবেই একটু ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে আসলে তার নিরাপত্তা প্রোটোকলের সঙ্গে যুক্ত যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলো প্রবেশ করছে এবং প্রায় 44 সেকেন্ড আগেই মূলত এই মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি কিন্তু এখানে প্রবেশ করলো। যদিও খুব তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে, কিন্তু এখানকার উৎসুক জনতা, বিশেষ করে হাদিকে যারা ভালোবাসেন, হাদির চিন্তাধারাকে যারা ভালোবাসেন, হাদির কবিত্বকে যারা ভালোবাসেন,
যারা হাদির এই চিন্তাধারাকে ধারণ করতেন সেই সকল মানুষের একটা ভিড় কিন্তু এই মুহূর্তে আমরা এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের আশপাশে বা প্রবেশদ্বারে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও এখানে মূলত পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আমরা সেই অংশটুকু যদি দেখাতে চাই। যদিও কয়েক দফা সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন করা হচ্ছিল। একবার মনে করা হচ্ছিল আজকেই হয়তো বা তার মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হবে। শেষ মুহূর্তের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে এবং যে কবি নজরুলের যেই বান্দিটি ছিল আসলে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, সেখানে তিনি যেমন সমাহিত আছেন তার পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত করা হবে শরীফ ওসমান হাদিকে এবং এই সিদ্ধান্ত মূলত তার পরিবারের পক্ষ থেকেই নেওয়া হয়েছে। এবং সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়েই যেহেতু আগামীকালকেই জানাজা পরবর্তী সময়ে তার মরদেহ সেখানে নেওয়া হবে, তাই আজকে আর সেখানে নেওয়া হচ্ছে না, বরং সেটি রাখা হবে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে। এবং এখানে মূলত একজন বিপ্লবীর যে প্রয়াণ, কিন্তু তার মরদেহের প্রতি শ্রদ্ধা, তার মরদেহের নিরাপত্তা, সার্বিক বিষয়ের যে প্রস্তুতি এখানকার, সেগুলো অনেক বেশি আন্দোলিত করছে এখানকার উপস্থিত জনতাকে, অনেক বেশি নজরে পড়ছে এখানকার যারা উপস্থিত আছেন তাদের চোখে এবং গণমাধ্যমের চোখেও। এবং আগামীকাল যখন মানিক মিয়া এভিনিউতে তার মরদেহ নেওয়া হবে জানাজার উদ্দেশ্যে, সেখানেও কিন্তু এখন আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, যেই পরিমাণে বিপুল উৎসাহী জনতার এখানে ঢল, নিশ্চয়ই আগামীকালকেও রাজধানীবাসী, দেশবাসী বিপ্লবী শরীফ ওসমান হাদির মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে সেখানে হাজির হবে। এবং সেটি কিন্তু অনুমান করাটা খুব বেশি স্বাভাবিক। এই মুহূর্তে যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হাদির মরদেহ গ্রহণ করতে এয়ারপোর্টে গিয়েছিলেন, তারা এই মুহূর্তে গাড়ি থেকে নামছেন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের যে হিমঘরে রাখা হবে সেদিকে তারা হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছেন। এবং সেখানে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি কিন্তু তার মরদেহ একটু আগেই গ্রহণ করেছিলেন। হাদিকে বহনকারী সে অ্যাম্বুলেন্সের সঙ্গে তারাও সফর সঙ্গী হয়ে আজ এখানে আসলেন। এবং হাদির কিন্তু চাওয়া পাওয়া খুবই সীমিত ছিল। তিনি আসলে ঢাকা ৮-এর একজন স্বতন্ত্র প্রার্থী, সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তার এককভাবেই তিনি প্রচারণা চালাতেন। তার না ছিল কোনো অর্থের উৎস, না ছিল কোনো খুবই আর্থিক কোনো বড় কোনো উৎস, কিন্তু সাধারণ জনতাই স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে তাকে কিন্তু সে আর্থিক যোগান দিতেন। এবং তার এই প্রচারণার ক্ষেত্রেও কিন্তু খুবই সাদাসিধা একটা নিয়ে আবহ তৈরি করে তিনি কিন্তু গ্রহণযোগ্যতাও পেয়েছিলেন। তিনি বিলি করতেন মুড়ি বাতাসা, তিনি বিলি করতেন নিজের লিফলেট নিজেই। কাজেই তার যেই স্বকীয়তা, তার যে সাধারণ জীবনমান, সাধারণভাবে জীবন আচরণ, সেগুলো যেমন মানুষের দৃষ্টি আকর্ষিত হয়েছিল, একই সঙ্গে তার এই অকাল প্রয়াণটাও মানুষের মনে কিন্তু দাগ কেটেছে। আমরা এই মুহূর্তে দেখছি যে এখানে যে উৎসুক জনতার যেটা ভিড় রয়েছে, বিশেষ করে শরীফ ওসমান হাদির এই মরদেহের প্রতিও শেষ মুহূর্তে শ্রদ্ধা জানানোর কোনো সুযোগ হয় কিনা, কিংবা তার মরদেহ দেখার কোনো সুযোগ ঘটে কিনা। যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে আর কোনোভাবেই তার মরদেহ দেখার সুযোগ নেই। তবে তারপরেও অবাধ্য মন, সেই অবাধ্য মনের উৎসুক, সেই চাওয়া পাওয়া পূর্ণ করতেই মূলত এখানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে কিন্তু বেশ ভিড় আমরা লক্ষণীয় আছে এখানে। যদিও এখানকার একটু আগেই তাৎক্ষণিকভাবে যখন সিদ্ধান্তটি নেওয়া হয় যে তার মরদেহ এখানকার হিমঘরে রাখা হবে, তাৎক্ষণিকভাবে এখানে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখনও সেটি বিদ্যমান আছে। এবং যেহেতু আজকে রাতভর এবং আগামীকাল জানাজার আগ পর্যন্ত মানিক মিয়া এভিনিউতে যে অনুষ্ঠিতব্য যে জানাজা, সেই জানাজায় অংশ নেওয়ার আগ পর্যন্ত শরীফ ওসমান হাদির মরদেহ এখানেই রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। কাজেই এখানকার নিরাপত্তা ব্যবস্থা বলি কিংবা এখানে উৎসুক জনতার ভিড় বলি, সেটির আসলে খুব বেশি যে পরিবর্তন হবে কিংবা খুব বেশি যে কমে আসবে সেটি কিন্তু আমরা অনুমান করছি না। বরং উৎসুক জনতা এই খবর পাওয়া মাত্রই নিশ্চয়ই কোনোভাবেই শরীফ ওসমান হাদির মরদেহের খুব নিকটে আসার যে চেষ্টা, উদগ্র বাসনা, সেটি পূর্ণ করতে চাইবেন বলে এমন ধারণাও কিন্তু আমরা করতে পারি। আমরা যেহেতু ভিতরে প্রবেশ করছি না, এখানকার নিরাপত্তা ব্যবস্থাকেও আমরা শ্রদ্ধা জানাতে চাই, একই সঙ্গে গণমাধ্যম কর্মী হিসেবে দর্শকদেরও সেই জানার যে আগ্রহ সেটিকেও পূরণ করতে চাই। যেহেতু তথ্যটি খুব বেশি প্রাসঙ্গিক, শরীফ ওসমান হাদি যে খুবই একজন পোড় খাওয়া রাজনীতিবিদ তা নয়, কিন্তু তিনি একজন পোড় খাওয়া বিপ্লবী। এবং জুলাই বিপ্লবের রং হারানোর যে অভিযোগ আমরা প্রায় শুনি, জুলাই অভ্যুত্থানের বাস্তবায়ন তো না হওয়া অনেক দিকগুলো যখন শুনি, কিন্তু একজন রং না হারানো বিপ্লবী শরীফ ওসমান হাদি, একজন বিবর্ণ না হয়ে যাওয়া বিপ্লবী, সাদাসিধা জীবনযাপন করা বিপ্লবী কিন্তু শরীফ ওসমান হাদি। এবং যার প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের মাধ্যমেই মূলত তিনি তার স্বকীয়তার মাধ্যমে তিনি তার গ্রহণযোগ্যতা যেমন বৃদ্ধি করেছিলেন, একই সঙ্গে ঢাকা ৮ আসনের মতো একটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায়ও তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থিতা যে ঘোষণাটি করেছিলেন, সেটিও তার সাহসিকতার বেশ প্রতীক হিসেবে অনেকে কিন্তু ধরে নিতেন। এবং যেহেতু শরীফ ওসমান হাদি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা ৮ আসনটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার, সেটিও ঢাকা ৮ আসনের নির্বাচনী এলাকার মধ্যেই পড়ে, কাজেই শরীফ ওসমান হাদি এই অঞ্চলটিকে তার আপন করে নিতেন এবং তার শেষ ঠিকানাও কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতেই হচ্ছে। অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল রয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে, সেখানেই
তার মরদেহ কিন্তু সেখানে সমাহিত করা হবে। এবং খুব বেশি প্রাসঙ্গিক একটি তথ্য, শরীফ ওসমান হাদির নির্বাচনী যে প্রচারণায় বেশ সক্রিয়তা কিন্তু লক্ষ্য করা যেত। তিনি অন্যান্য প্রার্থীর মতো বেশ বহর নিয়ে কিন্তু প্রচারণা করতেন না। তিনি ফজরের নামাজের পরেই মসজিদে গিয়ে তার নিজের মতো করে তিনি ভোট চাইতেন, নিজের জন্য ভোট চাইতেন নিজেই, এবং তার নিজের লিফলেট নিজে তুলে ধরে দিতেন। কিন্তু সেই ফজরের নামাজ হয়তো বা শেষ নামাজটি তিনি পড়ে ফেলেছেন, কিন্তু এখন থেকে তার যেখানে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে, সেই সকল মুসল্লিদের আনাগোনা যেটি কিনা কল্পনা করেছিলেন, কবিতায় রূপক অর্থে ব্যবহার করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম, সেই রূপক অর্থ নিশ্চয়ই কবি ওসমান হাদির ক্ষেত্রেও, কবি শরীফ ওসমান হাদির ক্ষেত্রেও, বিপ্লবী শরীফ ওসমান হাদির ক্ষেত্রেও খুব বেশি প্রাসঙ্গিক হিসেবে ধরা দেবে, এটি আমরা কিন্তু অনুমান করতে পারি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে। এখানে নিরাপত্তা ব্যবস্থার কথা বারবারই উল্লেখ করতে হয়, যদিও এখানকার মরদেহ যে আসলে হিমঘরে যে রাখা হবে সিদ্ধান্তটা ছিল খুবই তাৎক্ষণিক, এবং এখানকার যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সেটিও কিন্তু তাৎক্ষণিকভাবেই পুলিশের পক্ষ থেকে বা ডিএমপির পক্ষ থেকে তেমন ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এবং যে উৎসুক জনতা আজকে ছাড়া বিপ্লবী ছাত্র জনতা যারা ঢাকা জুড়ে বিক্ষোভ করছিলেন, মিছিল করছিলেন, স্লোগানে সারা সকাল থেকেই তারা রাজধানীকে মুখর রেখেছিলেন, সেই মুখরিত জনতা এখনও শাহবাগে যেমন অবস্থান করছে, বাংলা মোটরে অবস্থান করছে। তার পাশাপাশি শরীফ ওসমান হাদির মরদেহ যখন এখানে আনা হলো এবং এই খবর গণমাধ্যমে চাউর হলো, তখন কিন্তু কিছু উৎসুক জনতা কিংবা শরীফ ওসমান হাদির প্রতি যে আবেগ, অনুভূতি এবং তাকে কাছ থেকে দেখতে পারার যে উদাগ্র বাসনা, সেটির পূর্ণতা দিতেই মূলত এখানেও কিন্তু বেশ সেই ভিড়টিও কিন্তু লক্ষণীয় হিসেবে ধরা দিয়েছে। আমরা একটু চেষ্টা করব আসলে এখানকার যে উৎসুক জনতা আছে তাদেরকে একটু দেখাতে, আসলে তাৎক্ষণিক সিদ্ধান্তের পরেও কবি শরীফ ওসমান হাদি কতটুকু ইমপ্যাক্টফুল, কতটুকু তা অন্যের উপর প্রভাব বিস্তারকারী একজন নেতা হয়ে উঠেছিলেন, কিংবা অন্যের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম এমন একটি চরিত্র হয়ে উঠেছিলেন, সেটির কিন্তু একটা নিদর্শন যে আসলে এই হৃদরোগ ইনস্টিটিউটের সামনে এসে তাৎক্ষণিকভাবে এত মানুষের আনাগোনা, এত মানুষের ভিড়, এত মানুষের উৎসুক চাহনি। এবং আমরা কিছুক্ষণ আগেও মূলত যেটা জানাচ্ছিলাম যে আসলে তার মরদেহ আগামীকালকেই শেষবারের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নেওয়া হবে। 2010 সালেই মূলত শরীফ ওসমান হাদি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছিলেন। তবে তিনি এই 2025 সালের ডিসেম্বরের শেষ লগ্নে এসে ডিসেম্বরের শহরে তিনি আবারও ক্যাম্পাসে ফিরবেন, তবে সেই ফেরা তার কিন্তু শেষবারের মতোই ফেরা হবে। শরীফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে শিক্ষার্থী ছিলেন, যদিও তিনি হলে সেভাবে থাকা হয়ে ওঠেনি, তবে সেই হল থেকেও কিন্তু মসজিদ প্রাঙ্গণটা খুব বেশি কাছে, এবং তার এই প্রাঙ্গণটাও নিশ্চয়ই প্রিয় প্রাঙ্গণ, যেখানে তিনি 5 বছর তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন। সেখানেই তার জীবনের বাকি জীবনটুকু সেখানেই সমাহিত করা হবে, সেখানেই তিনি শায়িত হবেন। এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া যে তার শেষ যাওয়া হবে নিশ্চয়ই তিনি জানতেন না, কিন্তু ইনস্টিটিউটের সামনে এখানে কিন্তু জাস্ট কয়েক মিনিট আগেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে ভেতরের হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমঘর আছে সেই হিমঘরে নিয়ে যাওয়া হয়েছে শরীফ ওসমান হাদির মরদেহকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা কিন্তু যেমনি এসেছে তেমনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে গণমাধ্যমের সদস্যরা, গণমাধ্যম কর্মীরা, তারা যেমনি আছেন। এছাড়াও বলা হয়েছিল যে তাকে প্রথমে নিয়ে যাওয়া হবে মূলত তার যে শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এখন সেখানে যেহেতু নিয়ে যাওয়া সুযোগ নানা কারণে হচ্ছে নিয়ে যাওয়া হয়নি। সেটির মধ্যে অন্যতম কারণ হচ্ছে যারা শরীফ ওসমান হাদিকে ভালোবাসেন তারা কিন্তু এয়ারপোর্টে আশেপাশে অবস্থান নিচ্ছিলেন, এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে আমরা দেখেছি তারা এই পুরো পথ কিন্তু যেন কোনোভাবেই নিরাপত্তা সংকট না হয় সেজন্য কিন্তু তারা তাদের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যারিকেড তৈরি করেছিলেন। তবে সেই পথ দিয়ে না এসে তারা কিন্তু ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে, এয়ারপোর্ট হয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে গিয়ে তারপর জাহাঙ্গীর গেট হয়ে বিজয় সরণি দিয়ে এই পুরো গাড়িবহর প্রায় 8 থেকে 10টি গাড়ি, সবগুলো গাড়ি সহ কিন্তু হচ্ছে, এবং তার সাথে কিন্তু ছিল নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি গাড়ি, সেই সবগুলো গাড়ি নিয়ে কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কয়েক মিনিট আগেই এসে পৌঁছেছেন যেই শরীফ ওসমান হাদির মরদেহ। এবং আজকে সারা রাত এখানেই থাকবে শরীফ ওসমান হাদির মরদেহ, এবং পরবর্তীতে আগামীকাল 2:30 জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কিন্তু হচ্ছে তার প্রথম যেই জানাজা সেটি কিন্তু হওয়ার কথা রয়েছে বাংলাদেশে, দেশের মাটিতে। আর তার পাশাপাশি এর পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হবে তার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই
কেন্দ্রীয় মসজিদ, সেই কেন্দ্রীয় মসজিদে কিন্তু তাকে সর্বস্তরের মানুষের জন্য দেখার জন্য কিন্তু হচ্ছে উন্মুক্ত করে দেওয়া হবে। এর পরবর্তীতে তার পরিবারের সদস্যরা কিন্তু দাবি করেছেন, চেয়েছেন, তারা অনুরোধ করেছেন যেন কাজী নজরুলের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদের যেখানে কিনা শায়িত আছেন জাতীয় কবি কাজী নজরুল, তার পাশে কিন্তু তাকে যেন কবর দেওয়া হয়, সেই অনুরোধ কিন্তু করা হয়েছে। আমরা দেখেছি এখানে নিরাপত্তা বলয় কিন্তু বাড়ানো হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে উৎসুক জনতা যেমনি বাড়ছে, যখন থেকে গণমাধ্যমের মাধ্যমে এই সাধারণ মানুষ কিংবা হচ্ছে যারা কিনা উৎসুক জনতা আছে তারা জানতে পেরেছে যে এই হাসপাতালে হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হয়েছে শরীফ ওসমান হাদিকে, বা এসে পৌঁছেছেন। এরপর থেকে কিন্তু এখানে ভিড় বাড়তে শুরু করেছে। এই পুরো জায়গা জুড়ে কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের যেই প্রোটোকল মেনটেন করে কিন্তু এখানে চেষ্টা করছে পুরো জায়গাটিকে খালি করতে, কিন্তু সেটি তাদের চেষ্টা চলছে। তবে আমরা এখানে দেখছি উৎসুক জনতা কিন্তু হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। আবার অনেকেই শরীফ ওসমান হাদিকে একবার দেখা যায় কিনা সেই জন্য কিন্তু সেই আগ্রহ নিয়েও কিন্তু এখানে এসেছেন, যারা কিনা শরীফ ওসমান হাদিকে ভালোবাসেন, তার বিভিন্ন কথা কিংবা তার প্রচার প্রচারণা, এছাড়াও তার যেই বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য, সেই বক্তব্যকে ধারণ করেন, ভালোবাসেন। সব কিছু মিলিয়ে কিন্তু অনেকেই তাকে ভালোবেসে সেই ভালোবাসার জায়গা থেকেই ছুটে এসেছেন এই হৃদরোগ ইনস্টিটিউটে। আজকে সারা রাত এই হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে কিন্তু রাখা হবে তাকে। এর পরবর্তী সময়ে আগামীকালকে 2:30 তার জানাজার নামাজ হবার কথা রয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেই দক্ষিণ প্লাজায় থাকবে উপদেষ্টা পরিষদের মণ্ডলীর সদস্য যেমনি থাকবে, তেমনি কিন্তু থাকবে প্রধান উপদেষ্টা থাকার কথা রয়েছে। এছাড়াও কথা রয়েছে সেখানে উপস্থিত হবেন সর্বস্তরের জনগণ। মানিক মিয়া এভিনিউতে সবাই একই সাথে এক কাতারে এসে পৌঁছবেন এবং জানাজার নামাজে অংশগ্রহণ করবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করেছে ইনকলাব মঞ্চ। আমরা দেখেছি যখন 6টা নাগাদ এই বিমানটি, যেটি কিনা সিঙ্গাপুর থেকে ছেড়ে এসেছিল, সেই সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা বিমানটি যখন এসে পৌঁছায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তখন কিন্তু এই বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেই কেন্দ্রীয় মসজিদে না গিয়ে পরবর্তীতে তার নিরাপত্তাজনিত কারণে নিয়ে আসা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। তবে বলাই বাহুল্য যে এই যে তার সাথে কিন্তু 6টা বাজে যখন কিনা বিমানটি অবতরণ করে, তখন তার সাথে দেখা করতে গিয়েছিল এনসিপির নেতারা, এবং এর পরবর্তীতে একই সাথে আমরা লক্ষ্য করেছি যে বিএনপির যেই নেতারা আছেন তারাও কিন্তু গিয়েছেন, তার পাশাপাশি জামায়াত ইসলামী নেতারাও কিন্তু গিয়েছে। যদি জামায়াত ইসলামীর কথা বলি, সেক্ষেত্রে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা লক্ষ্য করেছি গোলাম পরওয়ার গিয়ে উপস্থিত হয়েছেন, আর বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ, আর অন্যদিকে যদি আমরা এনসিপির কথা বলতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু বলতে হয় যে এনসিপির পক্ষ থেকে হাজির হয়েছিলেন, সেখানে আমরা লক্ষ্য করেছি আক্তার হোসেন, এবং তার পাশাপাশি সেখানে আমরা লক্ষ্য করেছি ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এই যে একজন বিপ্লবী, সেই বিপ্লবীর জন্য সম্মান জানাতে সকল রাজনৈতিক দলের যে ঐক্যকে সাথে করে তারা কিন্তু গিয়েছিলেন। হয়তোবা তিনি যখন বাংলাদেশ থেকে ছেড়েছিলেন, তার নিরাপত্তা ততটা না দিতে পারলেও, ততটা সম্মান জানাতে না পারলেও, এই যে ফিরে আসলেন নিথর দেহ, সেই নিথর দেহকে সম্মান জানাতে কিন্তু কোনোভাবেই কমতি রাখা হবে না, এমনটাই কিন্তু জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। আর আমরা এই মুহূর্তে দেখছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট
যেখানে কিনা হচ্ছে এই মুহূর্তে হিমঘরে প্রবেশ করানো হয়েছে শরীফ ওসমান হাদির মরদেহকে। সেই মরদেহ ইতিমধ্যে রাখা হয়েছে হিমঘরে, আর ভেতরে এখন কিন্তু কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা আছে তারা কিন্তু উপস্থিত আছেন এবং তারা উৎসুক জনতা থেকে শুরু করে সকল ধরনের গণমাধ্যমকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এখানে বিপুল পরিমাণে আমি পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি এখানে উপস্থিত হয়েছে বেশ কয়েক প্লাটুন বিজিবি। এছাড়াও নিরাপত্তা বেশ কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু হচ্ছে বলয় আমরা এখানে লক্ষ্য করছি। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যেই হিমঘরটি আছে সেই হিমঘরেই আজকে সারা রাত থাকবে বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি। সেই শরীফ ওসমান হাদির যেই মরদেহ সেটি এখানে থাকবে আগামীকাল দুপুর পর্যন্ত। এরপর দুপুর 2:30টায় তার যেই জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদের দক্ষিণ গেটে। সেই দক্ষিণ গেটে কিন্তু হচ্ছে আগামীকালকে যেই জানাজা সেখানে কিন্তু উপস্থিত থাকবে সকল রাজনীতিবিদ, সকল শ্রেণী পেশার মানুষ এবং সাথে সাথে উপদেষ্টা পরিষদের মণ্ডলীর সদস্যরা। এই মুহূর্তে দেখছি যে একটি গাড়িতে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি বলাই চলে, সেই গাড়িতে প্রবেশ করছে শরীফ ওসমান হাদির স্বজন। সম্ভবত আমরা এখনো নিশ্চিত নই, তবে এই প্রোটোকল দিয়ে শরীফ ওসমান হাদির স্বজনদের হ্যাঁ আমি লক্ষ্য করছি যে শরীফ ওসমান হাদির যেই ইনকলাব মঞ্চের একজন এবং তার ভাই, আমি দেখতে পাচ্ছি তার ভাই বসে আছে, তার ভাইকে আমি দেখতে পাচ্ছি তিনি কিন্তু প্রবেশ করছেন। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ইনকলাব মঞ্চের বেশ কয়েকজনও কিন্তু প্রবেশ করছেন এই গাড়ি বহরের সাথে সাথে। মূলত তার যে 6 ভাইয়ের সব থেকে ছোট এবং সবচেয়ে আদরের ভাইটি ছিলেন এই শরীফ ওসমান হাদি। সেই ভাইয়ের মরদেহ নিয়ে যেতে হচ্ছে, সেটা বোধহয় ভাইয়ের জন্য সব থেকে কষ্টের হয়ে দাঁড়িয়েছে বা দাঁড়াবে। আগামীকাল তার মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে তার মরদেহ। এর পরবর্তীতেই কিন্তু আমরা জানি যে এই তার লাশ নিয়ে যাওয়ার পরবর্তীতে 1:30টার দিকে জানাজার নামাজ অংশ নিতে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের মণ্ডলী এবং থাকবে রাজনীতিবিদ, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই জানাজার নামাজে অংশগ্রহণ করতে ছুটে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। তবে আমরা জানি যে তার পরিবারের চাওয়া কিন্তু রয়েছে, তার পরিবারের একমাত্র চাওয়া তাকে যেন সম্মানের সাথে, যেখানে কিনা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য আছেন, সেই জায়গায় সে তার কবরের পাশে তাকে যেন কবর দেওয়া হয়, তাকে যেন সম্মানের সাথে বিদায় জানানো হয় এবং আগামীকাল তার যখন জানাজার নামাজ শেষ হবে তার পরপরই নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে মসজিদ আছে সেই মসজিদে তাকে নিয়ে যাওয়া হবে এবং সর্বশ্রেণীর মানুষ, তার সহকর্মী, সহযোদ্ধা, তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার নানাভাবে তাকে নিয়ে যারা নানা সময়ে তার সাথে সম্পর্কিত ছিল, তারা কিন্তু দেখতে পারবে আগামীকাল ঠিক যখন জানাজার নামাজ শেষ হবে, তারপর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে তখন কিন্তু তার সাথে তাকে দেখতে দেওয়া হবে। এই ছিল আমার কাছে এই হৃদরোগ ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য।
শাহজালাল বিমানবন্দর থেকে হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স পৌঁছাচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিছুক্ষণ আগেই এই ওসমান হাদির বহনকারী যে অ্যাম্বুলেন্সটি মরদেহ সেটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সেটি প্রবেশ করেছে এবং সেখানে যে হিমাগারটি রয়েছে সেখানে আজকে রাত্রে তাকে রাখা হবে। মাত্র কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে ওসমান হাদির সহধর্মিণী তিনি এখানে প্রবেশ করেছেন এবং একই সাথে তার কিছুক্ষণ পরেই তা ওসমান হাদির বোন তিনিও গাড়িতে করে মাত্রই এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তারা প্রবেশ করেছেন। হয়তো ভেতরে গিয়ে ওসমান হাদির যে লাশ তারা হয়তো বা দেখতে পাবেন সেখানে। আর যেটি শুরুতে বলছিলাম যে আমি এখানে আসার কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে উৎসুক জনতার একটি ভিড় এখানে তৈরি হয়েছে এবং যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। হাসপাতালের প্রধান যেই গেট জাতীয় ইনস্টিটিউটের সেই গেটে এখানে বিজিবি রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর একই সাথে এই গেট দিয়ে আর কাউকে প্রবেশও করতে দেওয়া হচ্ছে না। এখানে যেটা সমস্যার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অন্যান্য রোগীদের চিকিৎসা হচ্ছে, এখানে যারা রোগীর অন্যান্য স্বজনরা রয়েছেন বাহির থেকে ওষুধ কিনে ভেতরে ঢোকার সব কিছুই একটা সমস্যার মধ্যে তারা পড়েছেন। যেটি শম্পা, যে কিছুক্ষণ আগে ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রবেশ করেছে এবং তার কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পেয়েছি যে তার স্ত্রী একটি গাড়িতে করে ভেতরে প্রবেশ করেন এবং তার কিছুক্ষণ পরে তার বোনও এখানে প্রবেশ করেছেন। এবং আজকে সন্ধ্যা 5:50 দিকে এই ওসমান হাদিকে বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ঢাকায় অবতরণ করে এবং তারপরেই তাকে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। যদিও এর আগে আমরা বিভিন্ন তথ্যে জানতে পেরেছিলাম, বিশেষ করে ইনকিলাব মঞ্চ তার ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সময় ওসমান হাদির লাশের সর্বশেষ এবং আগামীতে করণীয় তারা কি করবেন সেই বিষয়গুলো নিয়ে তারা আপডেট দিচ্ছিলেন। তারা সর্বশেষ যে আপডেটটি এর আগে দিয়েছিলেন সেটি হচ্ছে যে ওসমান হাদিকে বিমানবন্দরে নামার পরেই তার লাশটিকে নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের এখানে, কেন্দ্রীয় মসজিদ, যেখানে সর্বসাধারণের জন্য ওসমান হাদিকে যেন সবাই দেখতে পারে সেই একটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা তারা করেছিল। এরপরে আসলে তাকে এই হিমাগারে নিয়ে আসার কথা ছিল, কিন্তু পরবর্তীতে তারা এটিকে পরিবর্তন করেন এবং পরিবর্তন করে সরাসরি আমরা যেটা দেখতে পেয়েছি, কারণ নিরাপত্তার একটা ব্যাপক একটা শঙ্কা রয়েছে, নিরাপত্তার যেন কোনো ধরনের বিঘ্ন না হয়। কারণ যতটুকু আমরা দেখেছি যে গতকালকে ওসমান হাদির ইন্তেকাল করেছেন এই খবর যখনই ছড়িয়ে পড়ে সব জায়গায়, তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়, বিভিন্ন জায়গায় নাশকতার সৃষ্টি হয়। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে মাথায় রেখে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এবং ইনকিলাব এবং তার পরিবার সবাই মিলে এই সিদ্ধান্তটি নিয়েছিল ওসমান হাদির লাশ যেন খুব বেশিক্ষণ আর বাহিরে রাখা না হয়। তাই তারা সরাসরি বিমানবন্দর থেকে নিয়ে খুব কম সময়ের মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে এই যেটি আমরা দেখেছি বিজয় সরণি আগারগাঁও হয়ে খুব দ্রুত সময়ে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখানকার যে হিমঘর রয়েছে যেখানে লাশ রেখে দেওয়া হয় সেখানে আজকে রাতে তাকে রাখা হবে। এবং আগামী যেটি দাবি করছে এবং পরিবার থেকে যেটি প্রস্তাবনা তাদের, সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি নজরুলের যেই কবর রয়েছে সেই কবরের পাশেই যেন তার সমাধিস্থলের পাশেই যেন ওসমান হাদিকে সেখানে দাফন করা হয়। এই ধরনের একটি প্রস্তাবনা কিংবা এই ধরনের একটা দাবি তারা করছেন, যেটি বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ যে এটি আসলে হচ্ছে কিনা এই বিষয়ে এখন সর্বশেষ কোনো তথ্য এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। তবে ইনকিলাব মঞ্চের যেই ফেসবুকের যে পেজ সেখানে দাবি করা হচ্ছে যে তার পরিবার এই বিষয়টি তারা দাবি জানিয়েছে যে কবি নজরুলের সমাধিস্থলের পাশেই যেন ওসমান হাদিকে দাফন করা হয়। কারণ এটির একটা বৃহৎ একটি দাবি করার কারণ আছে তাদের, কারণ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণ অভ্যুত্থানের আগ
পাসপোর্ট আগ থেকেই তার যেই আন্দোলন, ভারতের আগ্রাসন বিরোধী যে আন্দোলনে তিনি সবথেকে কঠিন যে কণ্ঠস্বর আমরা দেখতে পেয়েছি, যে সব সময় তিনি এই বিষয়টিকে কোনোভাবে, বিশেষ করে ভারতের যে আগ্রাসন, ভারতের যে আধিপত্য কিংবা বিভিন্নভাবে বাংলাদেশকে নিজেদের কবজায় রাখা, এবং এই গত শাসনামলে, আওয়ামী লীগের শাসনামলে যেটি হয়েছে যে বিভিন্নভাবে তাকে ওই সরকার ভারতকে ফ্যাসিলিটেট করা, এই বিষয়গুলোকে আসলে উনি সোচ্চার ছিলেন এবং বাংলাদেশে ওই সময় থেকেই আসলে তিনি এই বিষয়গুলো নিয়ে তিনি যথেষ্ট, তার কণ্ঠস্বর অনেক বেশি জোরালো এবং অনেক বেশি অগ্নিস্ফুলিঙ্গ তার ছিল, যে কারণে পরবর্তীতে গণ অভ্যুত্থানের পর থেকেই ওসমান হাদি এই কণ্ঠস্বরটি আসলে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যায় খুব সহজে। বিশেষ করে আজকের যেই সোশ্যাল মিডিয়ার এই সময়ে সেটি আসলে সেটি খুব ভালোভাবে সবার সামনে, সবার কাছে পৌঁছে যায়। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে তিনি গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বর্তমান অন্তর্বর্তী সরকার কিংবা সেই সময় এই অভ্যুত্থানের সঙ্গে যেই ছাত্ররা যুক্ত ছিলেন, পরবর্তীতে তাদের যেই পদক্ষেপ কিংবা তাদের যে অবস্থান, সেগুলো নিয়েও কিন্তু তার জোরালো তার কণ্ঠস্বর ছিল এবং তিনি সেগুলো যেটাই মানুষের বিপক্ষে গেছে তা নিয়ে তিনি কিন্তু প্রতিবাদ করেছেন। তো তার একটা প্রভাব কিংবা তার একটা নেতিবাচক প্রভাব, কিন্তু তার জন্য একটা তার যে ব্যাপক পরিমাণে শত্রু হওয়া, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং পরবর্তীতে যেটির আলটিমেটলি যেটি ঘটলো সেটি হচ্ছে 12ই ডিসেম্বর তাকে হত্যার চেষ্টা করা হলো এবং গতকালকে তিনি সিঙ্গাপুরে তিনি মারা যান। তো যাই হোক, এখন এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে এই ওসমান হাদির মরদেহকে রাখা হয়েছে। এখানে আমার আরেক সহকর্মী শাহাদাত অব্র রয়েছেন, তিনি আগে থেকেই এটি কভার করছেন। আমি তার কাছ থেকে সর্বশেষ তথ্যটা জানতে চাই। অব্র, এই যে বিপ্লব এবং তার যেই কথায়, তার কণ্ঠস্বরে কিন্তু হচ্ছে আমরা বারবারই সবসময় শুনতে পেয়েছি যে যে কোনো মূল্যেই হোক বাংলাদেশের পক্ষে থাকতে হবে। সেই পক্ষে থাকার জন্যই কিন্তু তার যেই সংগ্রাম, সেটা কিন্তু তিনি শেষ পর্যন্ত করে গেছেন। এবং সেটি বলা চলে, আমরা গণ অভ্যুত্থানের সময় যেমনি লক্ষ্য করেছি, তেমনি গণ অভ্যুত্থানের পরপরও কিন্তু তিনি নানাভাবে ইনকলাব মঞ্চ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেখান থেকে কিন্তু তিনি কথা বলা থামাননি। তিনি সমালোচনা করতেন শুধুমাত্র একটি দল কিংবা রাজনৈতিক মতের নয়, বরঞ্চ তিনি সব দলের সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন। তিনি যেই দুর্নীতি করুক না কেন সবাইকেই বলতেন যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই দুর্নীতির বিপক্ষে, দুর্নীতির বিরুদ্ধে গিয়ে কিন্তু হচ্ছে করতে হবে। এমনটাই কিন্তু তিনি তার কণ্ঠস্বরে নানাভাবে নানা সময়ে তুলে ধরেছেন। আজকে সেই বিপ্লবী বাংলাদেশে ফিরলেন 5টা 50 মিনিটে এবং তাকে কিন্তু নিয়ে যাওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়নি শেষ পর্যন্ত এবং নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। সেই হাসপাতালের যেই হিমাগার আছে, সেই হিমাগারে কিন্তু তাকে রাখা হয়েছে এবং তাকে এখান থেকে আগামীকাল এই হিমাগারে তিনি কিন্তু থাকবে আগামীকাল পর্যন্ত। আগামীকাল ঠিক 2টার পর, মানে 2টা 30 মিনিটে তার জানাজার নামাজ হবার কথা রয়েছে। সেটি কিন্তু হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। আর দক্ষিণ প্লাজায় যেমনি থাকবে উপদেষ্টা পরিষদের মণ্ডলীরা, যেমনি থাকবে প্রধান উপদেষ্টা, তার সাথে সাথে সকল রাজনৈতিক দলের নেতারা কিন্তু সেখানে থাকবেন। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সেই জানাজায় অংশগ্রহণ করতে পারবে। আগামীকাল শনিবার সারা দেশে শোক পালনের ঘোষণা দিয়েছে, রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেওয়া হয়েছিল গতকালকে এবং সেটি কিন্তু আগামীকালকে পালন করা হবে, এমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি এই যে হৃদরোগ ইনস্টিটিউটে তিনি তার সাথে সাথে, তার মরদেহের সাথে সাথে কিন্তু প্রবেশ করেছে পরিবারের সদস্যরা, বিশেষ করে তার বড় ভাই। এবং আমরা জানি যে তার 6 ভাইয়ের মধ্যে তিনি সব থেকে ছোট এবং সব থেকে আদরের, যার কারণে কিন্তু তাকে কিন্তু হচ্ছে দেখতে, আরও একবার দেখতে কিন্তু ছুটে এসেছেন তার সব ভাই বোন এবং তার পরিবারের সদস্যরা।
আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি ইনকলাব মঞ্চের যিনি তার সহযোদ্ধারা এখানে আছেন, তারা গাড়ি দিয়ে প্রবেশ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের গাড়ি দিয়ে এখানে হৃদরোগ ইনস্টিটিউটে তাদেরকে এনে দিয়েছেন। তার পাশাপাশি তার পরিবারের সদস্যদেরকেও কিন্তু একে একে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি এবং প্রোটোকলের মাধ্যমে কিন্তু তাদেরকে নিয়ে আসার চিত্র আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে এই পুলিশ যারা আছেন, পুরো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, তাদের কিন্তু বিশাল একটি অংশ আমরা এখানে লক্ষ্য করছি। আর্মি সদস্যরা আছেন, সেনাবাহিনীর যে সদস্যরা আছেন, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। বিশেষ করে শরীফ ওসমান হাদির যেই মরদেহ, সেই মরদেহর যেখানে রাখা হবে তার আশেপাশে যেন কোনোভাবেই কেউ না আসতে পারে, সেজন্য কিন্তু হচ্ছে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে এখান থেকে কিন্তু ঠিক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যেই গেট আছে, সেই গেটের মুখে কিন্তু সবাইকে আটকে দেওয়া হচ্ছে এবং অতীব প্রয়োজনীয় ছাড়া কাউকেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে যখন শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হচ্ছিল এখানে, তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি তার সাথে বেশ কয়েকটি গাড়ি প্রবেশ করেছে। সেখানে কিন্তু কেবলমাত্র তার পরিবারের সদস্য না, বরঞ্চ তার সাথে কিন্তু আমি লক্ষ্য করেছি কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও কিন্তু হচ্ছে প্রবেশ করেছে। সকল দলের, বিশেষ করে 3টি দলের রাজনৈতিক ব্যক্তিত্বকে আমি লক্ষ্য করেছি। বিএনপি, এনসিপি এবং জামায়াত ইসলামী তাদের হচ্ছে প্রতিনিধি দল কিন্তু হচ্ছে এখানে এসে পৌঁছেছে। এর পাশাপাশি যখন 5:50 শরীফ ওসমান হাদির যেই মরদেহ সেটি বাংলাদেশে এসে পৌঁছায় বিজি 585 বিমানে করে, সেটি নামার পরপরই, অবতরণ করার পরপরই কিন্তু আমরা লক্ষ্য করেছি যেই কফিন, সেই কফিন বের হওয়ার কিছুক্ষণ পর যেই রাজনৈতিক ব্যক্তিত্বরা আছে, বিশেষ করে জামায়াত ইসলামীর মিয়া গোলাম পরোয়ার এবং এনসিপির পক্ষ থেকে কিন্তু হচ্ছে এসেছিলেন আক্তার হোসেন এবং হাসনাত আবদুল্লাহ। তার পাশাপাশি আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে এসেছিলেন সালাউদ্দিন আহমেদ। এই যে রাজনৈতিক ব্যক্তিত্বরা, তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে একজন বিপ্লবীকে সম্মান জানিয়েছিলেন এবং বাংলাদেশ বোধহয় আরও একজন বিপ্লবী হারালো, সেটিতে কোনো সন্দেহ নেই যে একজন বিপ্লবীকে বাংলাদেশ হারিয়েছে এবং বাংলাদেশের যেই ইতিহাস, বাংলাদেশের যেই পরিক্রমা, সেখানে একটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে শরীফ ওসমান হাদির নাম। সেই শরীফ ওসমান হাদির প্রতি ভালোবাসা জানাতে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি নানা জায়গা থেকে ছুটে এসেছে এই হাসপাতালের সামনে উৎসুক জনতা, তেমনি কিন্তু হচ্ছে শরীফ ওসমান হাদিকে ভালোবেসেও অনেকে কিন্তু এখানে ছুটে আসতে আমরা দেখেছি। সকল শ্রেণী পেশার মানুষ এখানে এসে হাজির হয়েছেন, শুধু তরুণরা নয়, তরুণী যেমনি আছে তেমনি কিন্তু শিশু, বৃদ্ধ সবাই কিন্তু হচ্ছে এই শরীফ ওসমান হাদিকে একটিবার দেখবেন এই আশায় কিন্তু এখানে ছুটে এসেছেন। তবে কোনোভাবেই আর পরিবারের সদস্য ছাড়া দেখা সম্ভব নয়, বরঞ্চ আজকে মূলত এখানে হৃদরোগ যে ইনস্টিটিউটের হিমাগার আছে, সেই হিমাগারে কিন্তু রাখা হবে তাকে। আর তার পাশাপাশি আগামীকালকে যখন জানাজা হবে 2:30 সেই 2:30 পরেই তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে জামে মসজিদ আছে, সেই জামে মসজিদে। তারপরেই কিন্তু হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষ, তার সহযোদ্ধা, তার বন্ধু, তার ইনকলাব মঞ্চের সহযোদ্ধা সবাইকে একই সাথে দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সেই সময় পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। এখানে অনেকেই এসেছে যারা কিনা একবার হয়তোবা এখানে আসলে দেখতে পাবে শরীফ ওসমান হাদিকে, সেই আশা নিয়ে। কিন্তু
সেই জায়গা থেকে কিন্তু বলাই চলে যে এখন সেটি কোনোভাবেই সম্ভব নয়। এই মুহূর্তে এই হৃদরোগ ইনস্টিটিউটের সামনে আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিড় জমিয়েছে। ঠিক তেমনি কিন্তু আমরা জানি যে গতকাল রাত থেকে যখন কিনা হচ্ছে শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ আমরা পাই, তারপর থেকে কিন্তু আমরা দেখেছি রাজধানীর শাহবাগ সহ নানা জায়গায় তার জন্য যেই হাহাকার, তার জন্য যেই স্লোগান, সব কিছুই কিন্তু আমরা লক্ষ্য করেছি। আর এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যান চলাচলের পাশাপাশি হচ্ছে বেশ মানুষজন কিন্তু এখানে অপেক্ষা করছেন যদি কোনোভাবেই দেখার সুযোগ হয় একবার। এর পাশাপাশি শাহবাগেও কিন্তু কয়েক হাজার মানুষ সেখানে অপেক্ষা করছে, কয়েক হাজার মানুষ সেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নিয়ে যাওয়া হয়, সর্বস্তরে মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তাকে দেখার জন্য, তাহলে একটি বার দেখবেন এই আশায় নানা প্রান্ত থেকে কিন্তু অনেকেই ছুটে এসেছিলেন। তবে নিরাপত্তাজনিত কারণে আজকে আর নেওয়া গেল না তাকে, মূলত বিমান থেকে নামার পরেই এই সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তাকে বিমানবন্দরে 5:50 যখন অবতরণ হয়, এর পরবর্তীতে রাজনৈতিক যে ব্যক্তিবর্গ আছে তারা সেখানে অবস্থান করেছেন। উপদেষ্টা পরিষদের মণ্ডলীর বেশ কয়েকজন সেখানে উপস্থিত হন এবং শ্রদ্ধা নিবেদন করে সেই মরদেহ যেই গাড়ি আছে, মরদেহ বহনকারী গাড়ি কিন্তু চলে আসে ঢাকা ক্যান্টনমেন্ট হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। মূলত জাহাঙ্গীর গেট দিয়ে বের হয়ে বিজয় সরণি হয়ে তারপর এই গাড়িটি আগারগাঁও হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এসে পৌঁছায়। তবে আজকের যেই পরিকল্পনা ছিল সেটিতে ছিল প্রথমে যেই গাড়ি মরদেহবাহী যে গাড়ি আছে সেই গাড়িটি এলিভেটেড এক্সপ্রেস এয়ারপোর্ট হয়ে 8 নম্বর গেট হয়ে এলিভেটেড এক্সপ্রেস হয়ে চলে যাবে হাতিঝিল থেকে মগবাজার থেকে হাইকোর্ট এবং পরবর্তীতে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে জামে মসজিদ আছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে যাওয়ার পরবর্তী সময়ে সকলের জন্যই কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে এই শরীফ ওসমান হাদির যেই মরদেহ, সেই মরদেহ দেখার জন্য সবাইকেই উন্মুক্ত করে দেওয়া হবে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে যেহেতু সেটি আজকে হচ্ছে না, আগামীকাল সেটি হবে বলে জানানো হয়েছে। তবে আজকের মতো কিন্তু শরীফ ওসমান হাদিকে হৃদরোগ ইনস্টিটিউটের যেই মর্গ আছে সেটিতে কিন্তু রাখা হয়েছে, মূলত ফ্রিজিং করে রাখা হয়েছে তাকে। আগামীকাল তার জানাজা, সেই জানাজার নামাজে কিন্তু তার নামাজে কিন্তু হচ্ছে উপদেষ্টা পরিষদের মণ্ডলী, তার পাশাপাশি অংশ নেবেন রাজনীতিবিদ, সকল শ্রেণী পেশার মানুষ। আমরা জানি যে আজ থেকে 1 সপ্তাহ আগে মানে গত শুক্রবার ঠিক 2:24 তার উপরে এক আততায়ী এক সন্ত্রাসী গুলি করে। সেই সন্ত্রাসী হামলায় তার 2টি বুলেট তার মাথায় এসে লাগে এবং সেই বুলেটের আঘাতে তিনি কিন্তু হচ্ছে অচেতন হয়ে পড়ে যান। তাকে পরবর্তীতে এই সাথে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে 4.5 ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা নড়েন। এর পরবর্তীতে অপারেশন শেষে তাকে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে সরকারের সহযোগিতায় তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। বেশ অনেকটা সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ে কিন্তু এই শরীফ ওসমান হাদি আবারও ফিরে এলেন। তবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তার যুদ্ধ শেষ করে তিনি নিথর দেহ নিয়ে ফিরে এসেছেন। একজন বিপ্লবী যিনি কিনা সেই 5ই আগস্টের আগে থেকেই, যখন কিনা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন তখন থেকেই তিনি রাজনীতি সচেতন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে তিনি রাজনীতির বিভিন্ন দিক নিয়ে নানা সময় কথা বলতেন। এর পরবর্তীতে 5ই আগস্টে গণ অভ্যুত্থান, সেই 2024-এর গণ অভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
তার এলাকায় তিনি ঝালকাঠি, সেই ঝালকাঠিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। এর পরবর্তী সময়ে ইনকলাব মঞ্চ গঠন করে তিনি কিন্তু তার যে কণ্ঠস্বর সেটি কিন্তু কোনোভাবেই বন্ধ করতে দেননি। তার যে চিন্তা, তার যেই সমালোচনার জায়গা, তার যেই দৃষ্টিভঙ্গি, যেই বিপ্লবীর চোখ, সেটি কিন্তু কখনোই থামেনি। তার বলিষ্ঠ যে কণ্ঠস্বর সেটি তিনি বলে গেছেন, কেউ শুনুক বা না শুনুক, কেউ তোয়াক্কা করুক বা না করুক, তিনি কিন্তু তার জায়গা থেকে যেটি কিনা হচ্ছে তার কাছে মনে হয়েছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রশ্নে একটি বড় মতামত হতে পারে। তার সমালোচনার জায়গায় যেমনি কিনা হচ্ছে এনসিপি সমালোচনা করেছে, যেমনি কিনা জামায়াত ইসলামী সমালোচনা করেছে, তেমনি কিন্তু আবার বিএনপির সমালোচনাও করেছেন। তিনি কোনো দল বা মতের নয়, তিনি স্বতন্ত্র হিসেবে রাজনীতির অঙ্গনে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিশেষ করে তিনি ঢাকা ৮ আসনে কিন্তু নির্বাচন করতে চেয়েছিলেন এবং পরবর্তীতে তিনি নানাভাবে প্রচার প্রচারণা করেন এবং প্রচার প্রচারণার নানা অভিনব কায়দা আমরা তাকে ব্যবহার করতে দেখেছি। তিনি যদিও বলেছেন যে এগুলো নতুন কোনো পন্থা নয়, বরঞ্চ তিনি আগে গ্রামে দেখেছেন বাতাসা বিলি করে কিভাবে সবার মন আকর্ষণ করা যায়, কিভাবে কম টাকায় অনেক সময় দেখা গেছে যে তিনি কিন্তু আরও অন্যান্য সাধারণ যারা কিনা হচ্ছে জনগণ আছে, তারা এসে পকেটে গুজে দিয়েছেন তার পকেটে টাকা। এরকম রাজনীতি, সহজ রাজনৈতিক ব্যবস্থা কিন্তু তিনি তৈরি করতে চেয়েছেন এবং তার বয়স 32 বছর বয়স। তিনি 32 বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমনি পড়েছেন তেমনি কিন্তু পড়িয়েছেন অনেক শিক্ষার্থীদেরও। তাকে ভালোবেসে এখন শাহবাগে প্রায় কয়েক হাজার ছাত্র জনতা কিন্তু অবস্থান করছেন। সেখানে সেই খবর জানাতে আমরা চলে যেতে চাই আমাদের সহকর্মী তারেকের কাছে। তারেক, আমাদেরকে জানাবেন যে শাহবাগে এখন কি অবস্থা, সবাই কি এখনো অপেক্ষা করছে কিনা, তারা কি কালকে পর্যন্ত থাকবে কিনা, সারা রাত থাকতে চায় কিনা গতকালকের মতো, আমাদেরকে একটু জানাবেন বিস্তারিত। এতক্ষণ যাবত যে বিক্ষোভ সমাবেশটি এখানে হয়েছে, যে মিছিলগুলো এখানে এসে জড়ো হয়েছে, এই বিক্ষোভ সমাবেশটি এইমাত্র কিন্তু শেষ হয়েছে। এর আগে আজকে জুমার নামাজের পর বাইতুল মোকাররম থেকে শুরু করে বিভিন্ন মসজিদ থেকে নামাজের পর কিন্তু তার যে গুণগ্রাহী, তার যে বন্ধু সহযোদ্ধা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। তারা তার এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদের পাশাপাশি তারা ক্ষোভ জানিয়েছেন যে এখন পর্যন্ত তার যে হত্যাকারী রয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা সম্ভব হলো না, এবং একই সাথে এর আগে তার উপর হামলার আগে ওসমান হাদি যে জিডি করেছিলেন তার প্রেক্ষিতে তার কোনো নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হলো না, এই প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন। এবং আরেকটি বিষয় জানাতে চাই, আজকের এই বিক্ষোভ সমাবেশে শুধু ডাকসুর যে সদস্যরা তারা যে রয়েছিলেন তা কিন্তু নয়, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা কিন্তু এখানে এসেছেন, বিভিন্ন বুদ্ধিজীবীরাও কিন্তু এখানে এসেছেন, সুশীল সমাজের তারাও কিন্তু এসে হাদির যে মৃত্যুর ঘটনা তার শোক প্রকাশের পাশাপাশি তাদের যে বিষয়টি সবচেয়ে বেশি উঠে এসেছে সেটি হলো যে হাদিকে আসলে খুন করে কিংবা গুলি করে তার মুখ বন্ধ করা তো যায়নি, বরঞ্চ তার যেই বার্তা, সেই বার্তা কিন্তু বাংলাদেশের প্রতিটি ঘরে পৌঁছে গেছে তার এই হামলার মাধ্যমে। এবং যে বিষয়টি হাদিও তার মৃত্যুর আগে সুস্পষ্টভাবে তিনি জানতেন যে তার উপর হামলা হতে পারে, তিনি হয়তো মারা যাবেন, এই বিষয়টি তিনি এর আগেও একাধিকবার তার মৃত্যুর আগে তিনি নিশ্চিত ছিলেন এবং সেই মৃত্যুকে তিনি আলিঙ্গন করেছেন, এই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে বলিষ্ঠ কণ্ঠ হাদি, এখন বর্তমানে তার এই ঘটনার পর তিনি শহীদ হয়েছেন এবং তিনি এর একটা দৃষ্টান্ত রেখে গেছেন যে সময়ে সময়ে যারা আসলে এই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে গেছেন তাদের এই রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু আজকের এই বাংলাদেশ, জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশ, এবং এই বাংলাদেশের সামনের যে আরও যে লড়াই রয়েছে সেই লড়াই কিন্তু এখন পর্যন্ত জারি আছে এবং সেই লড়াই আগামীতে আরও চলবে, এই বিষয়ে এই বার্তাও কিন্তু রয়েছে। এবং এক হাদি মারা গেছেন বা চলে গেছেন, তার মানে বাংলাদেশে আরও লাখো হাদি এখানে জন্মাবে, এই বার্তা কিন্তু তারা দিচ্ছেন।
আপনারা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে অস্থায়ী মঞ্চটি ছিল সেই মঞ্চটি থেকে যারা এই বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেছেন তারা চলে যাচ্ছেন। আমরা যতটুকু জানি যে তারা খুব সম্ভবত ওসমান হাদির যে মরদেহটি এদিকে আসার কথা সেই জন্য হয়তো তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। এবং আমরা এও জানতে পেরেছি যে ওসমান হাদির যে দাফন সেই দাফনটি হয়তো জাতীয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে সেই সমাধির পাশে তাকে সমাহিত করা হবে এবং সেই জায়গা থেকে তার যে সহযোদ্ধারা রয়েছেন সেই সহযোদ্ধারা হয়তো এখানেই তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সারবেন। তবে এবং আগামীকাল দুপুর 2:30টায় সংসদ ভবন এভিনিউর এখানে কিন্তু তার যে নামাজের জানাজা সেই নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে আজকে জুমা নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত তারা এখানে যারা অবস্থান করছিলেন যত সময় গড়িয়েছে এখানে জনসমাগমের সংখ্যা কিন্তু বেড়েছে এবং পাশাপাশি যে বিষয়টি তারা উল্লেখ করার চেষ্টা করেছেন যে এখানে ডাকসুর যে সদস্যবৃন্দরা ছিলেন সাদিক ক্যাম্প থেকে ভিপি থেকে শুরু করে জিএস এবং অন্যান্য সদস্যরা সকলেই এখানে পুরো বিক্ষোভ সমাবেশটি পরিচালনা করেছেন। এর পাশাপাশি এখানে ছাত্র শিবির গণ অধিকার পরিষদ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু এখানে এসেছেন, তারা বক্তব্য রেখেছেন। হাদির পাশে তারা সবসময় ছিলেন সেই বিষয়টি আবারও তারা উল্লেখ করেছেন, কারণ এর বেশিরভাগই কিন্তু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় এবং এর পরবর্তী যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনে হাদির সহযোদ্ধা কিন্তু ছিলেন তারা এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে হাদি সবসময় তার যে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো বিশেষ গোষ্ঠীর ঊর্ধ্বে থেকে সবসময় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন। তো সেই জায়গা থেকে বলা যেতে পারে যে ভারতীয় আগ্রাসন বিরোধী তার যে অবস্থান ছিল, তাছাড়া একটি ইনসাফের বাংলাদেশ তৈরির তার যে আকাঙ্ক্ষা ছিল, সেই জায়গা থেকে তাকে তার যে সহকর্মীরা রয়েছেন বা সহযোদ্ধারা রয়েছেন, এই দেশের মানুষ রয়েছেন, তারা সকলেই আসলে আজকের এই বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তাদের যে সমর্থন, অকুণ্ঠ সমর্থন, সেটি আবারও জানান দেওয়ার জন্য তারা এখানে উপস্থিত হয়েছিলেন। আর এই পুরো সমাবেশ জুড়ে কিন্তু পুরোটি সময় এখানে আসরের নামাজ আদায় করেছেন এখানে এই বিক্ষোভকারীরা, এরপর মাগরিবের নামাজ আদায় করেছেন এবং এই পুরোটি সময় নানা ধরনের স্লোগান দিয়ে কিন্তু মুখরিত করে রেখেছিলেন এই পুরো জায়গাটি। কিন্তু শেষ পর্যায়ে এসে এই সময় এসে কিন্তু এই 5 মিনিটের মতো হলো যে এখানে যে বিক্ষোভ সমাবেশটি ছিল সেটির সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এখন তারা হয়তো ফিরে যাবেন তাদের পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী। তবে যে বিষয় অব্যক্ত বিষয় আসলে সেটি বারবার তারা যেটি ব্যক্ত করতে চাচ্ছিলেন সেই বিষয়টি হলো যে ওসমান হাদির মতন একজন সহযোদ্ধা তাদের যিনি ছিলেন, যিনি আসলে জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যিনি সম্মুখ সারিতে ছিলেন, যিনি এর পরবর্তী সময়ে নানা রাষ্ট্রের নানা অনিয়মের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন এবং জনগণের কাতারে এসে তিনি যে কাজগুলো করার চেষ্টা করেছেন, যেই কাজগুলোর মাধ্যমে তিনি মানুষের মনে মনে পৌঁছেছেন এবং আজকে এই তার যে জনপ্রিয়তার জায়গাটি তৈরি করেছেন তিনি, এমন একটি ব্যক্তির কেন নিরাপত্তা দিতে ব্যর্থ হলো রাষ্ট্র, সেই জবাব তারা চেয়েছেন এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ কিন্তু তারা দাবি করেছেন। এই জায়গা থেকে তারা বলছেন যে এমন একজন ব্যক্তি তিনি যদি বাংলাদেশে একটি জিডি করে যদি নিরাপত্তার জায়গাটি নিশ্চিত করতে না পারেন তার জন্য, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে আসলে বিষয়টি কেমন হবে সেই ভয়টি কিন্তু আজ করা যেতে পারছে। এবং একই সাথে যে বিষয়টি আরও আসছে যে নির্বাচনকে সামনে রেখে এই ধরনের হত্যা চালানো, এটা আসলে দেশের যে আইন শৃঙ্খলা বা নিরাপত্তা, তাকে অ্যাম্বুলেন্সে করে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে, এখানে তাকে হিমাগারে রাখা হয়েছে। তার জানাজার নামাজ উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বেলা 2:30 করেছেন এবং তিনি জানিয়েছেন এভিনিউতে সংসদ ভবন বিশেষ একটি ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা সবাই যেন কোনো ভারী ব্যাগ বা ভারী কোনো জিনিসপত্র না নিয়ে আসেন সে ব্যাপারে আহ্বান জানিয়েছে। আমরা বলতে চাই এই যে জুলাইয়ের সমস্ত শক্তি আজকে যারা একত্রিত হয়েছি, হাদির মৃত্যুর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুন করে শপথ নিতে চাই এবং আমরা বলতে চাই যে একটি বাংলাদেশপন্থী নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা এবং বলতে চাই যারা
বিভিন্ন পক্ষ স্যাবোটাইজ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের চাই যে আপনারা ষড়যন্ত্রকে রুখিয়ে দিয়ে বাংলাদেশের আপামর ছাত্র জনতা আমাদের শরীফ ওসমান হাদী ভাইয়ের রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়েছে এবং আগামীকাল বেলা 2:30টায় তার জানাজা নামাজ সম্পন্ন করে বেলা 2:30টায় প্রধান উপদেষ্টা জি আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে যে সংসদ ভবনের পাশে মানিক মে অ্যাভিনিউতে যে বিশেষ জানাজার ব্যবস্থা করা হয়েছে সেখানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে দেশবাসীর কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি আপনারা শান্তভাবে শহীদ ওসমান হাদী ভাইয়ের রক্তের যে শপথ নিয়েছে কোনো ধরনের টিভি চ্যানেল বা কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানে যাতে আক্রমণ না করে সে ব্যাপারে আমরা সবাই যথাসাধ্য চেষ্টা করব এবং আপনাদেরকে বলতে চাই যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের জন্য যে রক্ত দিয়েছে এবং জুলাইয়ের যে 1400 শহীদ হয়েছে এবং ছাত্র জনতা যে মাঠে নেমে এসেছি আমাদের জুলাই এখনো শেষ হয় নাই এবং আমরা একটি নতুন গণতান্ত্রিক পন্থায় নতুন একটি সরকার বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই যারা শুধুমাত্র বাংলাদেশের অধিকার নিয়ে কাজ করবে, মানুষের অধিকার নিয়ে কাজ করবে বলে আমরা মনে করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে আপনাদেরকে জানাবো। জি আমরা প্রধান উপদেষ্টার যে পেজ আছে সেই পেজে মূলত 2:30টা লেখা এবং অনেকে এর মাধ্যমেই আজকে সারাদিন জুমার নামাজের পর থেকে যে বিক্ষোভ সমাবেশটি এখানে হয়েছে সেই বিক্ষোভ সমাবেশের কিন্তু ইতি টানা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে এই তাদের যে হত্যাকারী সেই হত্যাকারীদেরকে গ্রেফতার করা না পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু বাংলাদেশে চলমান থাকবে এবং আপনি জানেন যে গতকাল যখন হাদির যে মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়লো তখন কিন্তু সারা দেশ উত্তাল হয়ে ওঠে এবং মানুষ রাজপথে নেমে এর প্রতিবাদ জানায় এবং হাদির মৃত্যুটি যে কোনোভাবেই মানুষ নিতে পারছে না এই বিষয়টি কিন্তু আমরা গতকাল রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মানুষের যে রিয়াকশন কিংবা প্রতিক্রিয়া ছিল তারপরে কিন্তু আমরা সেটি দেখতে পেরেছি। বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রতিবাদ করেছে এই শাহবাগে, শুধু শাহবাগে নয় চট্টগ্রাম থেকে শুরু করে নানা জায়গায় কিন্তু তার যেই সমর্থকরা ছিল কিংবা তার এই দর্শনের সাথে যারা একাত্মতা তারা পোষণ করেছিল তারা সকলেই কিন্তু মাঠে নেমেছিল এবং একই সাথে তারা আজকে তার এই মৃত্যুর পর তারা এইখানে এই রাজপথে নেমে তার সেই অসম্পূর্ণ কাজের জন্য আবারও একত্রিত থাকার ঐক্যবদ্ধ থাকার একটি যে প্রয়াস সে প্রয়াস তারা রাখার চেষ্টা করেছে। আপনাদেরকে যদি একটু উল্লেখ করি যে আজকে এই বিক্ষোভ সমাবেশে ব্যারিস্টার শাহরিয়ার কবির থেকে শুরু করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ, সাদিক কায়েম, GS ফরহাদ থেকে শুরু করে অনেকেই কিন্তু এখানে উপস্থিত ছিলেন সামনের সারির যারা জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন এবং তাদের এই বিক্ষোভ সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন থেকে শুরু করে অনেকেই কিন্তু এখানে এসে তাদের এই বিক্ষোভ সমাবেশে তাদের যে সমর্থন সেটি তারা দেখিয়েছেন এবং এক পর্যায়ে এখানে বেশ কয়েকটি সংগঠন আলাদা আলাদাভাবে বিক্ষোভ করলেও পরবর্তীতে তারা সকলেই কিন্তু একই মঞ্চে উঠে তারা একই জায়গায় একই কাতারে দাঁড়িয়ে হাদির হত্যার যে প্রতিবাদ সে প্রতিবাদ তারা ব্যক্ত করেছেন। তারা হাদির হত্যাকারীদের দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির যে বিষয়টি রয়েছে শাস্তির কার্যকর করার